দেখুন ডাক্তারবাবু, আমি এখনো ভালোই জিজ্ঞাসা করছি। ওই ম্যাপ আমাদের হাতে দিয়ে দিন, এতে আমাকে আপনাকে কাউকে কষ্ট করতে হবে না। কালো বড় থার গাড়ির বনেটে বসে থাকা লোকটার গম্ভীর কণ্ঠ গম গম করে উঠল চারিদিকে। পরনে লম্বা কালো কোট, কালো জামা, কালো জিন্স আর একটা কালো মুখোশ। চোখের মণি দুটো ঈষৎ নীলাভ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সবুজ ঘেরা পাহাড়ের বনজ নিস্তব্ধতাকে ঘিরে রয়েছে কালচে মেঘের দল। ঘন ঘন তাদের অপ্রকৃতিস্থ গর্জন শোনা যাচ্ছে। কয়েকবার বিদ্যুতের ঝলকানিও খেলে গেছে গগনের বুক চিরে। তারই মাঝে ডাক্তার রমেন্দ্রকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে তার সামনে। বয়স আন্দাজ ৪৫-এর কাছাকাছি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে জনা দশেক কালো কাপড়ে ঢেকে থাকা লোকজন। প্রত্যেকেরই চেহারা প্রায় মুগুর ভাজা বরাবর। এতক্ষণ তারই ওপর এদের জামাই আদরের পর্ব চলেছিল। তিনি আজ সকালেই সকলের চোখের আড়ালে গিয়ে এই জায়গায় তাঁবু ফেলেছিলেন। তবু যে কি করে এরা খোঁজ পেয়ে গেছে সেটা ওনার মাথায় ঢুকছে না। তবে একটা বিষয় বুঝতে বাকি রইল না, যে এই মুহূর্তেই তার অন্তিম সময় উপস্থিত। ম্যাপ দিলেও এরা তাকে মেরে ফেলবে, আর না দিলে তো রাগে এমনিতেই মেরে ফেলবে। কিন্তু তিনি ম্যাপ দেবেন না। তার জামা কাপড়ের বেশিরভাগ অংশটাই ছিঁড়ে গেছে, পায়ে ভীষণভাবে চোট লেগেছে, গোড়ালির কাছে এখনো রক্ত লেগে আছে, মুখে চোখে লেগে আছে চাপ চাপ রক্ত। লোহার রড দিয়ে বেশ কয়েকটা ঘাও খাওয়া হয়েছে। এখন খুব ক্লান্ত লাগছে। চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হয়ে আসছে। শুধু কানে আসছে সামনের মানুষটার ঠান্ডা হুঙ্কারের ধ্বনি। দেখুন, আমি যতটা পারছি আপনাকে বিনা কষ্ট দিয়ে জিজ্ঞাসা করছি। এই যে আপনাকে ওরা যেভাবে এনেছে না, আমি এসবের একেবারেই পরিপন্থী নই। আমি বিজনেসম্যান, কথায় কাজ করতেই বেশি পছন্দ করি। তাই আমি আপনাকে সরাসরি ডিল দিচ্ছি। ডাইরেক্ট ডিল। আপনি আমায় ম্যাপটা দিয়ে দিন, তার বদলে কত নেবেন? 10 কোটি? ফেয়ার এনাফ, ইজন্ট ইট? রমেন্দ্রবাবু কাঁচতে শুরু করলেন। তার মুখ থেকে রক্ত কষ একসাথে বেরিয়ে আসতে থাকলো। লোকটা দ্রুত নেমে এসে ওনার সামনে বসেই নাক সিটকিয়ে বলল, আরে আরে আরে, জল দে, কেউ তাড়াতাড়ি জল দে, জল দে। একজন লোক ওনার মুখের সামনে জলের বোতল ধরতে উনি বেশ কিছুটা জল খেয়ে শান্ত হলেন। তারপর হাঁফাতে হাঁফাতে আমতা আমতা করে বললেন, আপনার আপনার লোকেরাই তো গত 1 সপ্তাহ ধরে আমার পেছন পেছন আসছে। ওই ম্যাপ, ওটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর তাছাড়া ওটা হাফ ম্যাপ। বাকিটা কোথায় আছে কেউ জানে না, কেউ না। সামনের লোকটা সবকিছু শুনে একটা মৃদু হাসি হেসে আবারও গাড়ির বনেটে গিয়ে বসল এবং বলল, আমার নাম কি জানেন? ব্ল্যাক ফ্লেম। লোকে বলে কালো ধোঁয়া নাকি যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকতে পারে। আপনি অর্ধেকটা দেবেন কি না? বাকিটা আমি আমার মতো করে ম্যানেজ করে নেব। তবু ওই অর্ধেকটা আমি দেব না আমি। আরে বাবা, আমি তো একটা বিষয় বুঝতেই পারছি না। অত কল্পবিজ্ঞানম এর সন্ধান পেয়েই বা আপনি কি করবেন? আপনি তো আর অমরত্ব লাভ করতে পারবেন না, ইতিহাসও বদলাতেও পারবেন না। ওসব করতে গেলে সরকার আপনার পেছনে হুলো দিয়ে দেবে। একদম। আর তাছাড়া আপনি না বললে আমি ইমিডিয়েট আপনাকে খতম করে দেব। আর বলে দিলে আমি খতম করব না। তাহলে কমন সেন্স লাগান, বলে দিন। কিছু টাকাও পেলেন, জীবনও পেলেন। আপনার মতো লোক ওই জিনিস নিয়ে কি করবেন? আর ওটা
কিছু নেই। তান্ত্রিক শাস্ত্রের হাতে লেখা প্রথম পৌরাণিক পুঁথি আছে, যা যা থেকে আমাদের আমাদের হিন্দু শাস্ত্র, দর্শন আর 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 ইতিহাসের অনেক অনেক দিক খুলে যাবে। ওগুলোর জন্য পড়াশোনা করতে হয়। অমরত্বের বিষয়টা একটা হোক্স মাত্র। লোকে বলে নাকি যে ওই পুঁথির পাঠ উদ্ধার করতে পারবে সেই অমরত্ব হওয়ার মন্ত্র পাবে। যত রাজ্যের 2 নম্বরই কথাবার্তা। বেশ, আমি তো বললামই যে ইতিহাস তো বদলাবে না, কিন্তু আমার কাছে এগুলোর দাম অনেক। ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক লোক আছেন যারা এসব মোটা দামে কিনে নেবেন। আধুনিক তান্ত্রিক জগতের প্রথম হাতে লেখা পুঁথি, জিনিসটার মার্কেট ভ্যালু ভাবতে পারছেন আপনি? মাল্টিপল ক্রোড়ের খেলা, ক্রোড়, ডাবল ডিজিট স্ক্রোর। আচ্ছা বাদ দিন, আপনি ম্যাপের বাকি অর্ধেকটা কোথায়, তাহলে সেটাই না হয় বলুন বলুন বলুন। ডাক্তার রমেন্দ্র এবারেও মুখ খুললেন না, শুধু রক্তাভ ঢুলু ঢুলু চোখে তাকিয়ে রইলেন সামনের মুখোশধারী মানুষের দিকে। সামনের লোকটা এবারে বিরক্ত হয়ে বলল, এবারে কিন্তু আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি কিন্তু আপনার সাথে কোঅপারেট করার চেষ্টা করছি, এবারে আপনি না করলে কিন্তু। বলতে বলতেই লোকটার নজর পড়ল ভেঙে চুরে থাকা তাঁবুটার দিকে। তিনি গটগট করতে করতে তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। বেরিয়ে এলেন বেশ কিছুক্ষণ পর একটা কাগজ হাতে নিয়ে। আপনি কল্পশৃঙ্গে কার কাছে যাওয়ার প্ল্যান করেছিলেন ডাক্তারবাবু? সেটা আপনার না জানলেও হবে। লোকটা এবারে রমেন্দ্রবাবুর মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। কালো মুখোশের মধ্যে দিয়ে তার উজ্জ্বল নীলচে চোখের মণি সোজাসুজি দৃষ্টি নিক্ষেপ করছে রমেন্দ্রবাবুর চোখে। আমার সাথে যখন কোঅপারেট করবেন না, তখন তো আপনি আমার কোনো কাজের না, তাই না? আর আপনি যে জিনিসের খোঁজ করছেন বলে আমার অনুমান, সেটা আমি আপনাকে পেতে দিতে পারি না। কোনো কিছুতেই সাহায্য করবেন না যখন। কথাটা শেষ না করেই লোকটা কোটের পকেট থেকে একটা ছুরি নিয়ে সোজা ঢুকিয়ে দিল ওনার পেটে। অকস্মাতে আক্রমণে প্রস্তুত ছিলেন না তিনি। চোখ ঠিকরে বাইরে বেরিয়ে এলো ওনার মুখ থেকে, এক নাগারে ছলকে উঠল রক্ত আর কষ। আরও বেশ কয়েকবার রাগের মাথায় ছুরিটা বারবার গেঁথে দিল ওনার বুকে, পেটে। তারপর সে যখন বুঝতে পারল দেহে আর কোনো প্রাণ নেই, তখন ধীরে ধীরে শান্ত হয়ে বাকিদের উদ্দেশ্যে একটা নির্দেশ দিল। কয়েকজন লোক ওনার তাঁবুর দিকে এগিয়ে গেল, তন্ন তন্ন করে কি যেন খুঁজল, কিন্তু কিছুই পেল না। ব্ল্যাক ফ্লেম রাগে অন্ধ হয়ে পকেট থেকে দেশলাই বের করে কাপড়ের তাঁবুটা জ্বালিয়ে দিল। নিশ্ছিদ্র পাহাড়ি অন্ধকারের মাঝে বনজ আবরণের মধ্যে দিয়ে হলদে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে থাকলো। তারপর ফিরে তাকালো ডাক্তারের মৃতদেহের দিকে। সিগারেট ধরানোর সাথে সাথে একটা তীব্র মেঘের গর্জন হয়ে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। বিদায় ডাক্তারবাবু, এই জন্মে আপনার আর অমর হওয়া হলো না। এই বলেই সে এক লাথি মারল ডাক্তারের দেহের বুকে। পাহাড়ের পাথুরে জমির থেকে একপাশের খাদে আলোর গতিবেগে পড়তে শুরু করলেন ডাক্তার রমেন্দ্র। ওনার মুখ থেকে কোনো আর্তনাদ বেরোল না। নিচ দিয়ে বয়ে যাচ্ছিল কুলকুল করে সরস্বতী নদী। ছপাস করে একটা শব্দ হলো। এমনিতেই শরীরে প্রাণের লেশমাত্র ছিল না। জলে পড়লে ভেসে ভেসে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন বৃষ্টির তেজ বেড়ে গেছে।
আকাশ ভেঙে ঝমঝমিয়ে বাড়িধারা বর্ষণ হচ্ছে। ব্ল্যাক ফ্লেম নিজের বড় কালো গাড়িতে উঠতে উঠতে বলল, আমাদের সারা দেশে যত লোক আছে, যত জায়গায় যত নেটওয়ার্ক আছে, সব অ্যাক্টিভ করে দাও। ডাক্তারের মৃত্যুতে কোথাও না কোথাও তো কোনো মুভমেন্ট হবে। আমাদের ওই পিওসিটা চাই। এই বলে সে গাড়ি নিয়ে দ্রুত সেই স্থান পরিত্যাগ করল। ক্রমশ রাত বাড়তে বৃষ্টির তেজ বাড়তে থাকল। নিচে সরস্বতী নদীর জলের স্রোত ততটাই বৃদ্ধি পেল। অন্ধকারের মধ্যে দিয়ে একটা রক্তাভ দেহ ভাসতে ভাসতে স্রোতের টানে এগিয়ে চলেছে। ক্রমশ প্রকৃতির নিয়মে রাতের অন্ধকার অতিক্রম করে দিনের আলো প্রস্ফুটিত হতে শুরু করল। তার সাথে বৃষ্টির তেজ কমে এলেও এখনো ঝিরিঝিরি পড়েই চলেছে। সরস্বতী নদীর ক্ষীণ জলধারা স্ফীত হয়ে উঠেছে। গতরাতের মুষলধারে বৃষ্টির ফলে জলের স্রোত অনেকখানি বেড়ে গেছে। মানা গ্রামে ভোরের মৃদু আলোয় আর মৃদু বৃষ্টির মধ্যে বেশ কিছু মহিলা আর পুরুষ জল ভরতে এসেছে সরস্বতী নদীতে। ভারতের সর্বশেষ অংশের গ্রাম বলা হয় একে। বলা হয় নাকি পাণ্ডবদের অমৃতলোকে যাত্রা করার সময় এই গ্রামই ছিল তাদের পৃথিবীর বুকে শেষ আশ্রয়স্থল। সরস্বতী নদীর বুকে জল ভরতে আসতে গিয়ে তারা দেখল জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে একটা রক্তমাখা দেহ। আশেপাশে জলটা লালচে হয়ে আছে। সাথে সাথে দুজন জলে লাফিয়ে ক্ষতবিক্ষত দেহটা তুলে আনলো নদীর পাড়ে। তার চোখ মুখ জামা কাপড় রক্তে ভেসে যাচ্ছে। বৃষ্টির মধ্যে তার দেহ ঘিরে ক্রমেই লোকজন জড়ো হতে শুরু করলো। লোকটার শরীরে প্রাণের চিহ্ন পর্যন্ত নেই। তবু একটা অদ্ভুত বিষয়কে ঘিরে আশেপাশের লোকজনদের মধ্যে চাপা উৎকণ্ঠা আর মিহি গুঞ্জন শোনা গেল। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন একটি নতুন সিরিজের গল্প, লেখক অর্ণব ঘোষের কলমে কল্প শৃঙ্গের সন্ধানে। লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের গল্প তো আপনারা আগেও শুনেছেন, তবে আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন সিরিজ, অর্থাৎ অভিরাজ সিরিজের গল্প। অর্জুন সিরিজের মতোই এই সিরিজটিতেও আপনাদের অফুরান ভালোবাসার অপেক্ষায় রইলাম। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের নতুন সিরিজের গল্প, লেখক অর্ণব ঘোষের কলমে কল্প শৃঙ্গের সন্ধানে। ঝড়ের রাত। দীর্ঘ কয়েকদিনের উত্তাল দাবদাহের পর আজ বছরের প্রথম কালবৈশাখী শুরু হয়েছে। নিজের ড্রয়িং রুমে বসে প্রাচীন হিন্দু শাস্ত্র বিষয়ের একটা লাল পাণ্ডুলিপি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলেন বছর 50-এর লোকটা। শরীরে একটা বয়সের ভারী ভারী ভাব চলে এসেছে। হলদে আলোয় পুরু চশমার ফ্রেমের মধ্যে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলেন তিনি। হঠাৎই কাঁচের দরজার ওপর ঠকঠক করে শব্দ শুনতে পেলেন তিনি। আসছি, আরে বাবা আসছি আসছি। দরজা খুলতেই ঐন্দ্রিলা আর একটা দমকা ঠান্ডা বাতাস তড়িঘড়ি ঘরের ভেতরে প্রবেশ করল। রীতিমতো হাঁফাচ্ছে ঐন্দ্রিলা। চোখে মুখে একটা ভয়ের রেশ লেগে আছে। কি হলো কি তোর? এয়ারপোর্ট থেকে বেরোতেই মনে হচ্ছিল কেউ যেন পিছু নিয়েছে। বড় কালো একটা গাড়ি, অনেকটা সুমোর মতো, ওই ওই স্করপিও মতো হবে। গলির কাছে এসে দেখি গাড়িটা দাঁড়িয়ে আছে। উফ, দরজাটা বন্ধ করে দাও প্লিজ, ফ্রেশ হয়নি। ঐন্দ্রিলা আজকে গুজরাট থেকে একটা হিস্টোরিক্যাল সেমিনার করে ফিরল। তবে ওকে কেন কেউ ফলো করবে সেটা বুঝতে পারছেন না তিনি।
দরজা বন্ধ করে দ্রুত ঘরে এসে ড্রয়ার থেকে একটা গোপন মোবাইলে আরেকবার নম্বরটা ডায়াল করলেন। না, এবারেও সুইচ অফ। আজ সকাল থেকে সুইচ অফ ছিল বলে তিনি ভাবছিলেন হয়তো রাস্তাঘাটে আছে, তাই ফোন অফ করে রেখেছে। যদিও এরকম আগে কখনো হয়নি, তবুও তিনি বেনিফিট অফ ডাউট দিয়েছিলেন ওনাকে। কিন্তু এখন ওনার ফোন সুইচ অফ থাকার অর্থ নিশ্চয়ই কিছু একটা বিপদ হয়েছে। ফোন লাগালেন অন্য একটা নম্বরে। বেশ কয়েকবার রিং হতেই ওপার থেকে আওয়াজ এলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি অনাদি স্যার বলছি। ও হ্যাঁ স্যার, বলুন। আপনার এটা কি নতুন নাম্বার? না, এটা ব্ল্যাঙ্ক নম্বর, কোনো রেজিস্ট্রেশন নেই। আই থিঙ্ক আমার ফোন ট্যাপ করা হচ্ছে, তাই তোমায় এই নম্বর থেকে কল করলাম। হোয়াট? ট্যাপ হচ্ছে? কিন্তু কেন? সব কথা ফোনে বলা যাবে না। তুমি আজকে একটু আমার বাড়িতে আসতে পারবে? আজকে? এখন তো প্রায় 8:30 বাজে স্যার, সবে ডিউটি সেরে ঢুকলাম। কাল সকালে। অভিরাজ, ইটস আর্জেন্ট, না হলে তোমায় বলতাম না এত করে। আচ্ছা স্যার, আমি 10 মিনিটে বেরোচ্ছি। অভিরাজ বলছি, পেছনের দরজা দিয়ে এসো, বুঝলে? সামনে দেয়ার মাইট বি সাম আনওয়ান্টেড গেস্ট। ঠিক আছে স্যার, আমি পৌঁছেও ইন্দ্রিলাকে ফোন করে দেব। ফোন রাখতেই অনাদি স্যার একটু গম্ভীর মুখে বসে পড়লেন। প্রথমে ওনার বন্ধু রমেন্দ্রর ফোন সুইচ অফ, আর তারপর মেয়েকে ফলো করা, সব কিছু একসাথে কোইন্সিডেন্স হতে পারে না। ক্রমে 22 ঘন্টা হতে চলল, রমেন্দ্রর সাথে কোনো কথা হয়নি। শেষ কথোপকথনগুলো বারবার মনে পড়ছে ওনার। অন্ধকার ঘরে চশমাটা মাথায় তুলে হাইব্যাক চেয়ারে শরীরটা এলিয়ে দিলেন। দেওয়াল ঘড়ির টিকটিক ছন্দবদ্ধ শব্দ কোনো বিশেষ সংকেতের সন্ধান দিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। দেওয়ালে টাঙানো দাদার পুরনো ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। 20 বছর আগে লোকটা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কি জানি কিসের টানে। সবসময়ের পথপ্রদর্শকের হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা এখনও তাকে বেদনা দেয়। ঐন্দ্রিলার বয়স তখন 7 মতো। আজকে ওনার অভাবটা বড্ড অনুভব করছেন অনাদিবাবু। মনে মনে একবার কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, দাদা, দাদা, পথ দেখাও দাদা। কৈখালির একটা ফ্ল্যাটে অভিরাজ তার বিধবা মা পূর্ণিমা দেবীকে নিয়ে থাকেন। লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্টের চিফ হলো অভিরাজ সেন। বিগত 7 মাস ধরে একটাই নামের পেছনে ধাওয়া করে যাচ্ছে সে, সুরেশ বর্মন। লোকটা আদতে নিজেকে ব্যবসায়ী বলে ধরলেও হেন কোনো অপরাধ নেই যা সে করেনি। প্রথম জীবনে ছোটোখাটো কিডন্যাপিং আর ইফটিজিং থেকে শুরু করে মার্ডার, আর এখন তো ইল্লিগাল ইম্পোর্ট এক্সপোর্টও নাকি শুরু করেছে। তবে অভিরাজ লোকটাকে একটা বিশেষ নামে ডাকে, মিস্টার ইনভিজিবল। এতগুলো অপরাধ হওয়া সত্ত্বেও ছোটবেলার একটা ছবি ছাড়া পুলিশ রেকর্ডে তার বর্তমান কোনো ছবি নেই। অফিস থেকে ফিরেই অনাদি স্যারের ফোন এলো। ওর ছোটবেলাতে ওর বাবা মারা যায়। অনাদি স্যার হলেন ওর বাবার বন্ধু এবং একরকম গাইড। ভদ্রলোককে এক কথায় সিধু জ্যাঠা পর্যন্ত বলা যায়। কিন্তু আজ হঠাৎ তার ফেলুদাকে কেন প্রয়োজন হলো তা ঠিক বুঝতে পারল না। মোবাইল রেখে স্নানঘরে ঢুকতে ঢুকতেই মায়ের উদ্দেশ্যে বলল, মা, খাবারটা বেড়ে দাও, স্যারের বাড়ি যেতে হবে। এই এখনই তো এলি, আবার এখনই বেরিয়ে যাবি? হ্যাঁ, যেতে হবে। কিছু একটা প্রবলেম হয়েছে, উনি আর্জেন্ট বললেন। পূর্ণিমা দেবী ভাত বেড়ে তরি তরকারি সাজিয়ে দিলেন টেবিলে। অভিরাজ খেতে বসলে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর ওই সুরেশ বর্মনের কোনো খোঁজ পেলি নাকি? আচ্ছা মা, তুমি রোজ রোজ ওই ক্রিমিনালটার কথা জিজ্ঞাসা করো কেন বলো তো? আমার সারাদিন কেমন কাটলো না কাটলো সেটা তো একবারও জিজ্ঞাসা করো না। পূর্ণিমা দেবী মৃদু হেসে নিজের দীর্ঘদেহী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ওই ক্রিমিনালের ওপরেই তো তোর সারাদিনের খবর লেগে থাকে। ও যদি ভালো থাকে তবে তুই ভালো থাকিস না, আর ও ভালো না থাকলে তুই ভালো থাকিস।
যেদিন যেদিন তুই ওর কোনো খবর পাস, আমি তোর মধ্যে একটা আলাদা জোশ দেখতে পাই। আজকে সেই জোশটা দেখতে পাচ্ছ? না রে, আজকে কিন্তু জোশ নয়, একটা কৌতূহল দেখতে পাচ্ছি। তোর চোখে মুখে একটা চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। কি হয়েছে রে? ঠিক বুঝলাম না মা। স্যারকে কখনো এভাবে কথা বলতে শুনিনি। ওনার ভয়েস শুনে মনে হলো যেন উনি ভয় পেয়েছেন। তারপর বললেন ফোন ট্যাপ হয়েছে হয়তো। আমি একে আমার চিন্তা নিয়ে পারছি না, আবার স্যারের কি হলো কে জানে। দেখ গিয়ে, হয়তো স্যারের এই বিপদের মধ্যে দিয়েই তুই সুরেশ বর্মনের খোঁজ পেয়ে যাস। কি? অভিরাজ ফিক করে হেসে বলল, মা, স্যার ইতিহাস, দর্শনশাস্ত্র আর তন্ত্রমন্ত্রের চর্চা করেন। ওনার বাড়িতে এমন কোনো মূল্যবান জিনিস আছে বলে তো আমার জানা নেই যেটা সুরেশ এক্সপোর্ট করতে চাইবে। কেন? ইতিহাসের চেয়ে বড় মূল্যবান আর কি আছে বলতো? কখনো কখনো তুমি যাকে খুঁজছো না, তার মধ্যেই তুমি যাকে খুঁজছো তার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমার মন বলছে তুই দেখবি, এখান থেকে তুই কিছু না কিছু ঠিক পেয়ে যাবি। মায়ের শেষ কথাগুলো বারবার মাথায় ঘুরতে থাকলো তার। খাওয়া শেষ করে গাড়িটা নিয়ে আবার বেরিয়ে গেল স্যারের বাড়ির উদ্দেশ্যে। গড়িয়াহাটের রাস্তাটা ধরেই মনে পড়ল স্যারের কথাটা। স্নান সেরে সবেমাত্র একটু হালকা হয়ে গাঢ় কালো হাউসকোট পরেছিল ঐন্দ্রিলা। ঘরের মধ্যে মিহি হলদে আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে। নিজের প্রাণের পুরুষ বাড়িতে আসছে, তার খবর পেয়ে গেছে সে। ড্রেসিং টেবিল থেকে মিষ্টি সুগন্ধির পারফিউমটা শরীরে ছিটিয়ে দিতেই ফোনটা রিং করে উঠল। সাথে সাথে সেটা রিসিভ করতেই ওপাশ থেকে অভিরাজের কণ্ঠ শোনা গেল, সামনের গলিতে কালো স্করপিয়নটা কাদের? জানি না ঠিক, আজ ফেরার সময় থেকে আমাকে ফলো করছিল। এয়ারপোর্ট থেকেই? স্ট্রেঞ্জ। যাই হোক, পেছনের গেটে দাঁড়িয়ে আছি, দরজাটা খোলো। বৃষ্টির তেজটা এখন স্তব্ধ হয়ে গিয়ে আকাশে ধূসর মেঘের মাঝখান দিয়ে উকি দিচ্ছে ঝলমলে সূর্যের ছটা। দূরের এক প্রান্তে নীলাভ আকাশের বুক জুড়ে হালকা রামধনুর একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। গ্রামের শেষ প্রান্তে সামান্য উচ্চস্থানে এই একতলা ভগ্নপ্রায় পাথুরে বাড়িটা দাঁড়িয়ে আছে। বেশ কয়েকজন ছোট ছোট বাচ্চা ছেলে পাথুরে বাড়িটার দরজার সামনে ভেড়ার পশম ছাড়াচ্ছিল। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী লোক। বয়স আন্দাজ 60-এর কাছাকাছি হবে। মুখ ভর্তি লম্বা শ্বেত দাড়িগোঁফ আর মাথায় লম্বা শ্বেত কেশরাজি। পরনে দীর্ঘ কালো পোশাক, গলায় অসৌজ হাড়ের মালা আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা। চোখ জুড়ে রয়েছে স্থিমিত শান্ত শীতলতা। হাঁটতে হাঁটতে ওনার বাড়ির সামনের পাথুরে রাস্তার উপর রাখা মৃতদেহটার কাছে এগিয়ে এলেন তিনি। জলে আর রক্তে ভিজে চপচপে দেহের শরীরটা সাদা চাদরে ঢাকা। হঠাৎ তাদের মধ্যে একজন নির্দেশ করে দেখালো মুখের ভেতরটা। তিনি দেখলেন মুখের মধ্যে রয়েছে একটা ভিজে হলদে ময়লা হয়ে যাওয়া কাগজ। অতি সাবধানে সেটা বের করে আনতেই তিনি দেখলেন সেটা একটা ছোট ম্যাপের মতো, কিন্তু সেটা অর্ধেক, বাকি অর্ধেকটা অন্য কোথাও আছে। আর চোখে বৃদ্ধ একবার আশেপাশের লোকজনদের দেখে নিলেন। তারপর আরেকবার ম্যাপটা ভালো করে দেখে সেটা নিজের পকেটে ভরে তাদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, মানুষের পার্থিব দেহকে আমরা সবসময় সম্মান জানিয়ে থাকি। আত্মা অমর এবং অবিনশ্বর, তিনি আমাদের দেখতে পান। তোমরা সম্মানের সাথে ওনার দেহে সৎকারের ব্যবস্থা করো। আমি ব্রহ্মানন্দ মিশ্র ওনার মুখাগ্নি করে দেব। যেদিন থেকে বৃদ্ধ এখানে এসেছেন সেদিন থেকে কেন কে জানে এই মানা গ্রামের সকলেই ওনাকে বেশ মান্য করে চলেন। নেই করে প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই এক কথায় ওনার কথা মেনে চলে। আজকে ওই মৃতদেহ আনার পর সবার আগে ওনার কাছেই নিয়ে আসা হয়।
ওনার বিধান অনুযায়ী দ্রুত ওনার বাড়ির পেছনের দিকের জঙ্গলাকীর্ণ অংশের সামনের পাথুরে অংশে নিয়ে আসা হলো। পাশ থেকে কলকল শব্দে বহমান সরস্বতী নদীর শীতল জলধারা। বেশ কয়েকজন কাঠ জোগাড় করতে গেলেন। তখন বৃদ্ধ লোকটি সেখানে এসে বললেন, কালীঘাট বিন্দুর আয়োজন করো। উনি এক বিশেষ কাজে নিজেকে ব্রতী করেছিলেন, এই বিশেষ সম্মান ওনার প্রাপ্য। আশেপাশের কয়েকজন প্রথমে কয়েক মুহূর্তের জন্য একে অন্যের মুখ দেখল। এই প্রথা একমাত্র তাদের জন্যই প্রযোজ্য, যারা কোনো বিশেষ মহৎ উদ্দেশ্যে কাজ করার সময় পরলোক গমন করেছেন। কিন্তু এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এমন কি কাজ করেছিলেন যার জন্য তিনি খুন হলেন? পেটের ভেতরের গভীর ক্ষত জ্বলজ্বল করছে। আবার ব্রহ্মা ঠাকুর কেন এনার জন্যই তাদের কালীঘাট বিন্দুর আয়োজন করতে বললেন তারা বুঝল না। কিন্তু তবুও ওই যে উনি বলেছেন যখন, তখন অক্ষরে অক্ষরে আদেশ পালন করা হবে। দ্রুত 6-7 জন লোক নিজেদের ঘরের উদ্দেশ্যে ছুটল। মুহূর্তের মধ্যে এই প্রক্রিয়ার সূচনা হয়ে গেল। প্রথমে রমেন্দ্রবাবুর সমস্ত শরীরের রক্তকে পরিষ্কার করা হলো। তারপর ওনাকে শ্বেত চাদরের আচ্ছাদনে মুড়িয়ে দেওয়া হলো। বড় এক ঘড়া দুধ, হলুদ আর চন্দনের মিশ্রণ নিয়ে আসা হলো। আবক্ষ ওনাকে স্নান করানো হলো। এরপর আনা হলো চাল, সাদা তিল, কালো তিল আর একটা করে নীলকণ্ঠ ফুল। সমগ্র জিনিস দিয়ে মোট 6টা মণ্ড করা হলো। প্রত্যেক কটা মণ্ডে একটা করে নীলকণ্ঠ ফুল রাখা হলো। ঠিক এই সময় 2 জন লোক বড় বড় ধুমকু নিয়ে বাদ্য বাজাতে শুরু করলো। আর এক বিশেষ সুর আছে। ধুমকু অনেকটা আমাদের বাঙালি ঢোলকের মতো হয়ে থাকে। রমেন্দ্রবাবুর সমগ্র শরীরটা ঘি আর তেল দিয়ে স্নান করানো হলো। তারপর সেই 6টা মণ্ড রাখা হলো ওনার শরীরের 6টি বিশেষ স্থানে। 2 বন্ধ চোখের ওপর, নাসরন্ধ্রের ওপর, 2 পুরুষ স্তনবৃন্তের ওপর এবং সর্বশেষে নাভি দেশে। এরপর ব্রহ্মানন্দ ঠাকুর নিজের কবজির রুদ্রাক্ষের মালা দিয়ে 7 বার ওনার কপালে ঠেকালেন। তখনও ধুমকু বেজে চলেছে ছন্দবদ্ধ গতিতে। এরপর কয়েকটা শুকনো পাটকাঠি জড়ো করে অগ্নি সংযোগ করা হলো। ব্রহ্মানন্দ ঠাকুরের হাতে সেটা ধরিয়ে দিল তারা। তারপর পরপর 7 বার মৃতদেহকে প্রদক্ষিণ করলেন। তারপর আকাশের দিকে মুখ তুলে বিড়বিড় করে বললেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার মুক্তি লাভের কার্য সম্পন্ন হলো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপর তিনি চিতায় অগ্নি সংযোগ করলেন। ঘি তেলের মাধ্যম পেয়ে অগ্নি স্বাধীন চেতা হয়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো। ধুমকু বাজাচ্ছিল যারা, তারা এখন ছন্দবদ্ধ নৃত্য করতে করতে চিতার চারদিকে নৃত্য করছিল। এইভাবে তারা মনে করে আত্মাকে এক বিশেষ সম্মান জানানো হয়। ব্রহ্মানন্দ ঠাকুর এরপর নিঃশব্দে সেই স্থান পরিত্যাগ করলেন। সন্ধ্যার অন্ধকার সূর্যের আলোকে পুনরায় গ্রাস করতে শুরু করলে ঠান্ডার ঝলকানি বৃদ্ধি পেল। প্রত্যেক বাড়ির সামনে লণ্ঠনের মৃদু আলো জ্বলে ওঠে। এক অপূর্ব মায়াবী পরিবেশের রচনা হয়। ধীরে ধীরে রাত বাড়তে শুরু করলে ঝিঝি আর পাহাড়ি পোকার কলতানে প্রকৃতি নিজের রূপ মেলতে শুরু করে। আজকেও আকাশ ঘন কৃষ্ণকায় মেঘের চাদর গায়ে জড়িয়ে রেখেছে। যত রাতের অন্ধকার গাঢ় হতে থাকলো, ততই তাদের ঘনত্ব আর গর্জনের প্রাবল্য তীব্রতর হতে থাকলো। ঘরের ভেতর একটা হলদে কাগজে লণ্ঠনের হলদে আলোয় তিনি রমেন্দ্রবাবুর মুখ থেকে পাওয়া সেই নোংরা অপরিচ্ছিন্ন ম্যাপের একটা ব্লুপ্রিন্ট বানাচ্ছিলেন। ঠিক যেমন জায়গা থেকে ছেঁড়া সেই রকমই একটা ডিজাইন বানালেন। কাজ শেষ হলে পরে তিনি দেখলেন একদম হুবহু ম্যাপ তৈরি হয়েছে। যে জায়গার ম্যাপ সেই জায়গাটা তিনি চেনেন, তবে সেখানে যাওয়ার জন্য তার গুরুর সাহায্যের প্রয়োজন। এতদিন শুধু পুঁথির ছবিতে আর গুরুর মুখে জায়গাটার কথা শুনেছিলেন। বহুবার শুনেছিলেন হিন্দু শাস্ত্রে এই স্থানে যাওয়ার একটাই মানচিত্র বানানো হয়েছিল। আজ স্বচক্ষে
সেই মানচিত্র অঙ্কন করায় ওনার চোখের কোণে জল টলমল করে উঠল। মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি ফুটে উঠল। এরপর লণ্ঠনের আগুনে তিনি সেই নোংরা মানচিত্রের অংশটা পুড়িয়ে দিলেন। এরপর নিজের ঝোলায় 1 সপ্তাহের মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন বৃদ্ধ ব্রহ্মানন্দ ঠাকুর। ওনার কাঁধে ঝোলানো সেই বড় ঝোলা, হাতে একটা শক্ত বড় লাঠি। দরজায় তালা লাগিয়ে পাহাড়ি রাস্তা ধরে প্রথমে উঠে এলেন গ্রামের পেছনের পাথুরে অংশে, যেখানে এখনো অল্প আঁচে রমেন্দ্রবাবুর চিতা জ্বলছিল। বেশ কিছুক্ষণ সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে থেকে তিনি হাত জড়ো করে প্রণাম করে বললেন, তোমার অপূর্ণ কাজ আমি পূর্ণ করব ডাক্তার রবীন্দ্র। আমার দীর্ঘদিনের স্বপ্নের জিনিসের সন্ধান তুমি আমায় প্রদান করেছ, তাই সকালে তোমায় কালীঘাট বিন্দু সম্মান জানিয়েছি। আমি তোমার আত্মার চিরশান্তি কামনা করি। পরমাত্মা আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করুন। হরি ওম শান্তি। এরপর তিনি লাঠিতে ভর করে ঠক ঠক শব্দ করতে করতে এগিয়ে চললেন আরও উত্তরের দিকে। তিনি কোথায় যাচ্ছেন একমাত্র তিনি ব্যতীত কেউ জানেন না। নিশীথ মেঘাচ্ছন্ন রাতের মায়াবী অন্ধকারকে সাক্ষী রেখে তিনি রওনা দিলেন উত্তরের পাহাড়ি পথের দিকে। ধীরে ধীরে রাতের নিঃসঙ্গ অন্ধকার ওনাকে নিজের মধ্যে মিলিয়ে নিল। সারি সারি লরির দল রাস্তা জুড়ে রাতের অন্ধকারে এগিয়ে চলেছে কল্পশৃঙ্গের উদ্দেশ্যে। রাত হলে এই রুটে গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যায়। লরি করে মাল এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে একটা লরির মধ্যে কোনো মাল মশলা নেই। উজ্জ্বল গাঢ় হলদে আলোয় আয়নার সামনে বসে আছে ব্ল্যাক ফ্লেম। পরনে একটা গেরুয়া আলখাল্লা গোছের কিছু, সামনে ছড়িয়ে রাখা পরচুলা, নকল দাড়ি গোঁফ নিজের মুখের সাথে সেট করার চেষ্টা করছিল সে। এমন সময় সামনে রাখা ফোনটা সাইলেন্ট থাকায় ভাইব্রেট করে উঠল। রাজু ফোন করছে। ফোন রিসিভ করতেই উল্টো দিক থেকে ভারী গলার আওয়াজ এলো, বস, মনে হচ্ছে কলকাতার একটা পাখি ইন্টারেস্টেড। কোন পাখি? অনাদি শঙ্কর মিশ্র। ও বাবা, এই বুড়ো বয়সে উনি ইন্টারেস্টেড হয়েই বা কি করবেন? উনি একা নেই বস। আজ সত্য ওনার মেয়ে গুজরাট থেকে ফিরল। সে মেয়ে তো একেবারে পালিয়ে বাঁচতে পারলেই হয়, কিন্তু একটু আগে বাড়ির পিছনের দিক দিয়ে আরেকজন ঢুকেছে। তাকে দেখে আপনাকে কল করছি। কে? অভিরাজ সেন, কেয়ার অফ লালবাজার হোমিসাইড। একটা দীর্ঘশ্বাস ফেলে হেলান দিয়ে বসলো ব্ল্যাক ফ্লেম। মুখে একটা কুটিল হাসির রেখা ফুটে উঠল তার। তাহলে হিস্ট্রি আর কেমিস্ট্রি এক জায়গায় হয়েছে আজ। বাহ, একজন ইনফরমেটিভ আর একজন ফাইটার। গুড কোলাব, আই লাভ ইট। এক কাজ কর, দুটো গ্রুপে ভাগ হয়ে যা। যে কোনো একটাকে তুলে নে, অন্যজন নিজে থেকেই চুপ হয়ে যাবে। ফার্স্ট ট্রাই তাহলে ইন্সপেক্টর কি করছি। আর শোন, কিপ মি পোস্টেড। ওকে বস। ফোন রাখতেই ব্ল্যাক ফ্লেম হাসতে হাসতে নিজের মনে মনে একটা হিন্দি গানের গুনগুনানি শুরু করলো। तेरा पीछा ना मैं छोड़ूंगा सोनिए पीछा ना। কলকাতার পুরনো বাড়িতে সেদিন রাত 9:30 আসর বসল 3 জনের। টিম টিম ডিম লাইটের আলোয় মুখোমুখি 3 জন বসে আছে। অনাদিবাবুই প্রথম মুখ খুললেন। প্রাচীন হিন্দু শাস্ত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না স্যার, ইতিহাস বিষয়টায় আমি বরাবরই একটু কাঁচা। ধীর কণ্ঠে বলা শুরু করলেন প্রবীণ ব্যক্তি। ওনার চোখে এক ধরনের স্মৃতি মিশ্রিত দীপ্তি। শোনো, খ্রিস্টপূর্ব প্রায় 3000 অব্দে এই ভারত ভূমিতে রচিত হয়েছিল এক শাস্ত্র, যার নাম ছিল অথ কল্প বিজ্ঞানম। সেই নামটি হয়তো
এখনো কারো কানে শোনা যায় না, কারণ একে কেউ আর জানে না, কেউ চেনে না, স্বীকারও করে না। অথচ এককালে এই পুঁথি ছিল এমন এক জ্ঞান ভাণ্ডার যা মানুষকে দেবতার সমান করে তোলার সংকেত রাখত। এর রচয়িতা ছিলেন ঋষি অগ্নিবল। না, তিনি কেবলমাত্র একজন সাধু নন, তিনি ছিলেন দেবী কল্পতারার প্রত্যক্ষ শিষ্য। কল্পতারা, যাকে লোকে এখন তান্ত্রিক দেবী ভাবে, কিন্তু যার প্রকৃত পরিচয় এক সর্বমাত্রী মহাশক্তি, এক ব্রহ্মাণ্ডগত চেতনার রূপ। অগ্নিবল স্বপ্নযোগে দেবীর থেকে নির্দেশ পেয়ে এই পুঁথির সূত্র পেয়েছিলেন। এই শাস্ত্রে লেখা ছিল এমন কিছু কথা যা প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে শুধু প্রশ্নই করেনি, ভেঙেও দিয়েছিল। আর এইখানেই ভয়, এইখানেই ষড়যন্ত্রের শুরু। এতে বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাদের আমরা ঈশ্বর বলে জানি, তারা আদতে এই মহাজগতের তিন ত্রিসত্তা, এমন এক উচ্চ স্তরের অস্তিত্ব যারা মানুষের রূপে এই গ্রহে অবতীর্ণ হয়েছিলেন এক বিশেষ উদ্দেশ্যে। তারা ঈশ্বর নন, তারা ছিল এক জাতি, ত্রিসিদ্ধ, যাদের চেতনা শক্তি এতটাই প্রবল ছিল যে তারা নিজেরা বাস্তবকে গড়ে তুলতে পারত। আর অগ্নিকুণ্ড, যা আমরা আজ কেবল হোমযজ্ঞ বলে জানি, তা ছিল আসলে এক মহাশক্তির কেন্দ্র, এক তাপ চক্র, যা তৃতীয় মহাযুগে ব্যবহৃত হতো মানুষ, দানব এবং দেবতাদের সম্মিলিত শক্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য। সেই যুগকে বলা হয় ঋদ্ধ যুগ, এক বিস্মৃত কালের নাম, যেখানে মানুষ প্রায় ঈশ্বরের সমান ছিল। কিন্তু এই ক্ষমতার অপব্যবহারে এক মন্ত্রদোহ ঘটে, একটা মন্ত্র ভুল উচ্চারিত হয়, আর তাতেই পতন ঘটে ঋদ্ধ যুগের। এতক্ষণ মনোযোগ দিয়েই বাকি দুজন শুনছিল। অভিরাজের ইন্টারেস্ট কিছুটা রয়েছে এই লাইনে, তাই ইন্টারেস্ট সহকারেই শুনছিল সে। কিন্তু অনাদিবাবু অবাক হয়ে যাচ্ছিলেন যে ওনার মেয়েও এত গভীরভাবে শুনছে। মনে মনে খুশি হয়েই তিনি আরও বলতে থাকলেন, তোমরা পুষ্পক রথের নাম নিশ্চয়ই শুনেছ, যার কথা রামায়ণে লেখা আছে। আরে রাবণের রথ বলা হয় যাকে। কেউ ভাবে সেটা অলৌকিক রথ, আবার কেউ ভাবে পৌরাণিক গল্প। কিন্তু অথ কল্প বিজ্ঞানম বলে সেই রথ এক আকাশযান ছিল। মহাজাগতিক ফ্রিকোয়েন্সি এবং শব্দ তরঙ্গ দ্বারা সেটা পরিচালিত হতো। কোনো দূতি বা কোনো ঘূর্ণির মাধ্যমে নয়, বরং স্পন্দনের নিয়ন্ত্রণে সেটা ভাসমান ছিল। এর জ্বালানি ছিল সোম তরল, এক জ্যোতির্বিদ্যাজাত পদার্থ, যা অবশ্য এখন এই পৃথিবীতে পাওয়া যায় না। এই বিশেষ ঘটনায় তুমি আধুনিক বিজ্ঞানেরও একটা ছাপ পেয়ে গেলে। তারপর আমরা পুজো পাঠের সময় যে মন্ত্র আওড়াই, জপ, শ্লোক, এগুলো কি কেবল ভক্তির মাধ্যম? না, একদমই না। অগ্নিবল বলেছিলেন মন্ত্র হলো নাদ সূত্র, শব্দ তরঙ্গের এমন এক রূপ যা ঠিকমতো উচ্চারণ করলে প্রকৃতির গঠন বদলানো সম্ভব। জলকে আগুন, আগুনকে বায়ু, আর মানুষের মস্তিষ্ককে খুলে দেওয়া সম্ভব। কি সব অকল্পনীয় লাগছে না? কিন্তু এগুলো সবই সম্ভব। এই মন্ত্রের প্রকৃত উচ্চারণ জানত কেবল ঋত সংহারীরা, এমন কিছু মানুষ যারা নিজের শরীরকে এক জ্যোতির্ময় যন্ত্রে রূপান্তর করতে পারত। এমনকি এই শাস্ত্রে রয়েছে অন্তলোকের কথা, পৃথিবীর অভ্যন্তরে থাকা এক গোপন সভ্যতা, যারা মানব জাতির আদি শিক্ষক। তাদের সাথে যোগসূত্রের পথ ছিল কুণ্ড সন্ধি, যা এখন হয়তো হারিয়ে গেছে, কিংবা হয়তো কিছু নির্দিষ্ট স্থানে আজও নিঃশব্দে সক্রিয় রয়েছে। তো এই শাস্ত্র আবিষ্কৃত হলে কি
হিন্দু ধর্মের চেহারা পাল্টে যাবে? শুধু ধর্ম নয় মা, বর্তমান বিজ্ঞান, ইতিহাস, ঈশ্বর সবকিছুই চিরতরে পাল্টে যাবে। মানুষ জানতে পারবে তারা আসলে কতটা সীমাহীন। আর এই কারণেই অনেক গোপন শক্তি, ধর্মীয়, রাজনৈতিক, এমনকি আন্তর্জাতিক সংগঠন পর্যন্ত চায় না এই শাস্ত্র ফিরে আসুক। তুই যদি কখনো অথকল্পবিজ্ঞানম পেয়ে যাস, মনে রাখিস তুই শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ বদলে দিতে পারিস, ঠিক যেমনটা সন্ধান পেয়েছিল ডাক্তার রমেন্দ্র। ডাক্তার রমেন্দ্র মানে ওই ইতিহাস চর্চা করেন যিনি? রিসেন্টলি কি একটা পুরস্কার পেয়েছেন শুনেছি। হ্যাঁ, ও আমার ক্লাসমেট ছিল। আমায় বলেছিল ওর কারেন্ট প্রজেক্ট হচ্ছে এই অথকল্পবিজ্ঞানম পুঁথির ওপরেই। তবে সেই জায়গার খোঁজ পাওয়ার জন্য ওকে অনেক প্রাচীন পুঁথি ঘাঁটাঘাঁটি করতে হয়েছে। কিন্তু ও কয়েক সপ্তাহ আগে আমায় জানায় যে ও নাকি একটা মানচিত্র খুঁজে পেয়েছে। ওটা অর্ধেক মানচিত্র, বাকিটা অবশ্য অন্য কোথাও আছে। হয়তো যে জায়গায় মানচিত্র, তার কাছাকাছি গেলে সেটা পাওয়া যাবে। আর এই জন্যই ও দিন 7 আগেই যাত্রা শুরু করেছিল কল্পশৃঙ্গের দিকে। কল্পশৃঙ্গ কোথায়? ভালো প্রশ্ন। বলা হয় এই অথকল্পবিজ্ঞানম পুঁথি বর্তমানে হিমালয়ের কোলে ওই কল্পশৃঙ্গের ভেতর এক হিন্দু বৌদ্ধ মিশ্রিত মন্দিরের গোপন স্থানে রয়েছে। তবে সেই জায়গার খোঁজ আজকের কোনো মানুষ পায়নি। অনেকে চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি। ওই মানচিত্র আসলে কল্পশৃঙ্গের যাওয়ার পথ। কিন্তু কি? প্রশ্ন হচ্ছে, ও আমায় রোজ আপডেট দিত। কালকের পর থেকে কিন্তু আর কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। কন্টিনিউ সুইচ অফ বলছে। আমি তবে কিছু আশঙ্কা করতাম না যদি না আজকে ফেরার পথে ঐন্দ্রিলার পেছনে লোক লাগানো হতো। আপনি বলতে চাইছেন ওনার কোনো বিপদ হয়েছে? একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ থেকে চশমা খুলে বৃদ্ধ অনাদি স্যার বললেন, টু বি অনেস্ট, আমার মনে হয় উনি আর জীবিত নেই। কারণ এই সমস্ত জিনিসের জাগতিক মূল্য ধার্য করা প্রায় অসম্ভব। কয়েক হাজার কোটি টাকাও হয়তো কম হবে। তো কেউ যদি সেই সন্ধান পায় যে ওনাকে জ্যান্ত রেখে কাজ হাসিল করতে চাইবে, এটা ঠিক, তবে লজিক্যাল নয়। তার মানে আপনি বলছেন এসবের জন্য ওনার পেছনেও লোক লেগেছিল, তারা কিছু পায়নি, তাই এখন আমাদের পেছনে এঁটুলির মতো চিপকে আছে। কিছু পায়নি কিনা সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না। ওই ম্যাপ যদি ওরা পেয়ে যায় তো সর্বনাশ। আমি চাইছি যদি আমরা একবার সেখানে যেতে পারতাম তাহলে। ওখানে বলতে কল্পশৃঙ্গ? না, কল্পশৃঙ্গ কি করে যাব? ওটা তো আমরা চিনিও না। আমরা যাব মানা গ্রাম। ওই গ্রামের কাছাকাছি রমেন্দ্র লাস্ট ফোনের লোকেশন দেখিয়েছে। আমার মনে হয় ওই রুটেই হয়তো কন্টিনিউ করতে চাইছিল। অভিরাজ, তুমি কি বলো? আমাদের তো যাওয়া একবার উচিত হবে না? অভিরাজ কি বলবে ভেবে পেল না। একদিকে তার কেস চলছে সুরেশ বর্মনকে নিয়ে, এই সময় আবার মানা গ্রামে যাওয়া, মিড অফ দি কেস। এদিকে অনাদি স্যারকে বারণ করতেও পারে না সে। একটু ইতস্তত করে সে বলল, আমি আজকের দিনটা একটু রিসার্চ করি, কাল সকালে আপনাকে জানাচ্ছি। অনাদিবাবুও বুঝলেন যে সে কিছু একটা চিন্তার মধ্যে আছে, তাই বেশি ঘাটালো না। অভিরাজ যখন বাড়ি থেকে বেরোলো তখন প্রায় 10:30 বাজে। ঐন্দ্রিলা তাকে দরজার কাছে ছেড়ে দিয়ে এলো। গাড়িতে বসে অভিরাজ ঐন্দ্রিলাকে বলল, বাবার খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে ফোন করো। ঐন্দ্রিলা চোখ বুজে সায় দিলে গাড়িটা নিয়ে হুশ করে বেরিয়ে গেল সে। দরজাটা সবে বন্ধ করবে, ঐন্দ্রিলা আবারও দেখল সেই কালো স্করপিও গাড়িটা তার পেছন পেছন ছুটে গেল। মনে মনে বিপদের আশঙ্কায় প্রমাদ গুনল ঐন্দ্রিলা। দ্রুত ঘরে ফিরে সে অভিরাজকে ফোন করল। রীতিমতো সে হাঁফাচ্ছে। ওপাশ থেকে ফোন ধরতেই
ঐন্দ্রিলা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হ্যালো, এক্ষুনি স্করপিওটা তোমার গাড়ির পিছন পিছন গেল কিন্তু। ওপাশ থেকে বেশ কয়েক মুহূর্ত কোনো উত্তর নেই। তারপর শুধু একটাই কথা অভিরাজ উচ্চারণ করল, ওকে। শীতল পাহাড়ি উপত্যকায় হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন বৃদ্ধ ব্রহ্মানন্দ ঠাকুর। মানচিত্র না আনলে তিনি এই জায়গাটার অস্তিত্ব কখনোই জানতে পারতেন না। তুষার শৃঙ্গের এক গোপন পাহাড়ি গুহার ভেতর থেকে এই পথ উন্মোচিত হয়েছে। তিনি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা পৃথিবীর কোনো স্থান বলে মনে হয় না। আশ্চর্য রকমের পাথুরে পাহাড়ি বাঁকের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ওপরে উঠে গেছে। দুদিকে গভীর খাদের মধ্যে অতল গহ্বর স্তিমিত হয়ে দাঁড়িয়ে আছে। মৃদু ঠান্ডা বাতাস বইছে, আর একটা মিষ্টি বাঁশির সুর কোথা থেকে যেন ভেসে আসছে। ধীর পদক্ষেপে লাঠি হাতে তিনি এগিয়ে চললেন পথ বেয়ে। আশেপাশে কোনো জনগণ দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ এইভাবে হাঁটার পর তিনি একবার মানচিত্র দেখলেন। এই পথ ধরেই এগিয়ে যেতে হবে ওনাকে। এখনো অনেকটা পথ বাকি। তবে তিনি যে স্থানে এখন দাঁড়িয়ে আছেন সেটাই হলো কল্পশৃঙ্গ। চারিদিকে তুষার শৃঙ্গের পাথুরে পাহাড়, আর মাঝখান দিয়ে অনন্তর উদ্দেশ্যে চলমান এই শীর্ণকায় রাস্তা। আরও কিছু দূর এগিয়ে চলার পর অবশেষে তিনি একটা মন্দির দেখলেন। তার চূড়োয় একটা পতাকা হাওয়ায় ফরফর করে উড়ছে। ওনার মুখে একটা স্মিত হাসির রেশ ফুটে উঠল। একটু একটু করে এগিয়ে চললেন সেই মন্দিরের উদ্দেশ্যে। শীতলতা আর বাঁশির সুর যেন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে আরও কিছুক্ষণ চলার পর তিনি মন্দিরের কাছাকাছি এসে পৌঁছলেন। শরীরটা অত্যাধিক দুর্বল লাগছে তার। হাতের লাঠিটা ফেলে দিয়ে পাথরের রাস্তাতেই বসে কিছুক্ষণ দম নিলেন তিনি। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। মুখ তুলে তাকিয়ে দেখলেন হলদে এবং কালচে হয়ে থাকা মন্দিরের উপর ফরফর করে পতাকা উঠছে। পতাকায় 3টি রং করা, ওপরের অংশে হলদে রং। তার মাঝে একজন ধ্যানী বুদ্ধ বসে আছেন। মাঝের অংশে গাঢ় নীল। সেখানে একটি দণ্ডের একদিকে ত্রিশূল, আরেকদিকে বজ্রের চিহ্ন অঙ্কিত, আর নিচের অংশ লাল। সেখানে একটি ধর্মচক্র অঙ্কিত। এই সেই বিখ্যাত কল্পশৃঙ্গের মন্দির, যা হিন্দু এবং বৌদ্ধ তন্ত্রের সমন্বয়ে তৈরি হয়েছিল, এবং কথিত এই মন্দির নাকি পৃথিবীর প্রথম মন্দির। সামনের বৃহৎ তোরণ পেরিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। বেশ কয়েকজন ছোট ছোট শিশু একটা সাদা কাপড়ের ওপর লাল রং দিয়ে অজানা ভাষায় কিসব যেন লিখছে। বৃদ্ধ ব্রহ্মানন্দ মিশ্র মৃদু পায়ে সেদিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবারা, ত্রিলোকনাথ ঠাকুর কোথায় রয়েছেন বলতে পারবে? আমার ওনার সাথে একটু জরুরি দর্শন প্রয়োজন। একটা বাচ্চা তখন ওনাকে তার পেছন পেছন আসতে বললেন। মন্দিরের মূল প্রকোষ্ঠে ঢোকার সাথে সাথে একরাশ অন্ধকার ঘিরে ধরল জায়গাটাকে। এখন একটা ছন্দবদ্ধ ঘণ্টার ঢং ঢং শব্দ কানে আসছে তার। রং বেরঙের রঙিন দেওয়াল পেরিয়ে হঠাৎ একটা নিচু সিঁড়ির দিকে চলতে থাকলো ওনারা। সরু সিঁড়ির পথ বেয়ে নিচে নামতে নামতে তিনি দেখলেন দেওয়ালের ফাঁকে ফাঁকে হলদে মোমবাতির শিখা জায়গাটাকে আলোকিত করছে। দেওয়ালের উপর প্রাচীন হিন্দু আর বৌদ্ধ ধর্মের নানাবিধ ইতিহাসের চিত্র অঙ্কিত আছে। নিচে নামার সাথে সাথে ঘণ্টা শব্দটা ক্রমশ স্তিমিত হয়ে আসছিল। অবশেষে তারা এসে পৌঁছলেন একটা ছোট্ট প্রকোষ্ঠের কাঠের দরজার সামনে। বাচ্চাটা দরজা ধাক্কাতে ধাক্কাতে হঠাৎ করে দৌড়ে পালিয়ে গেল। ব্রহ্মানন্দ ঠাকুর কিছু বোঝার আগেই দরজাটা ক্যাচ করে খুলে গেল। ভেতরের অংশটা প্রাথমিকভাবে অন্ধকার হলেও ধীরে ধীরে একটা নীলচে হলুদাভ আভায় উদ্ভাসিত হতে থাকলো গোটা প্রকোষ্ঠ। ভেতর থেকে একটা গমগমে কঠিন বৃদ্ধ কণ্ঠে উত্তর এলো,
ভিতরে এসো ব্রহ্মানন্দ। আমার আশা ছিল না কখনো তুমি এই পথ খুঁজে পাবে। লাঠি বাইরে রেখে ব্রহ্মানন্দ মিশ্র প্রকোষ্ঠের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন নীলচে আলোর মাঝে মেঝের উপর একটা ছোট্ট প্রার্থনার আসন পেতে রাখা। তার উপর শূন্যে ভাসমান হয়ে আছে এক বৃদ্ধ অর্ধনগ্ন মানুষ। বয়স আন্দাজ 90-এর কাছাকাছি হবে। মুখ ভর্তি কাঁচা পাকা গোঁফদাড়ি, মাথায় ধূসর চুল। তবে দেহ ব্রহ্মানন্দ ঠাকুরের চেয়ে একদম বিপরীত। রোগা জীর্ণ কঙ্কালসার, গাল চুপসে ভেতরের দিকে ঢুকে গেছে। শরীরের বিভিন্ন অংশের থেকে শিরা বাইরে দৃশ্যমান। দেখে মনে হচ্ছে হাওয়া ওনাকে শূন্যে ভাসমান করে রেখেছে। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গে কেবল একটিমাত্র কালো কাপড় লজ্জা নিবারণের কাজ করছে। ব্রহ্মানন্দ ঠাকুর ওনার পায়ের সামনে গিয়ে বসে নত মস্তকে প্রণাম করে বললেন, প্রণাম নেবেন তিলকনাথ ঠাকুর। এ পথ তুমি খুঁজে পেলে কি করে? জাগতিক কারোর তো এই পথ খুঁজে পাওয়ার কথা নয়। আমি খুঁজে পাইনি গুরুদেব। আপনার সাক্ষাৎ পাওয়ার আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের অঞ্চলে এক ইতিহাসের প্রফেসরের মৃতদেহ আসে। ওনার থেকে এখানে মানচিত্রের অর্ধেক অংশ আবিষ্কৃত করতে পারি। খুব সম্ভবত উনি যে এখানকার মানচিত্র পেয়েছেন সেটা বেশ কিছু লোক জানতে পেরে গিয়েছিল, কিন্তু তাদেরকে সেটা না দেওয়ায় তারা ভদ্রলোককে মেরে ফেলেছেন। হ্যাঁ, পৃথিবীর বুকে কোনো এক স্থানে আমাদের এখানে আসার অর্ধেকটা অংশ রাখা আছে। বাকিটা তুমি কি নিজের মতন করে বানিয়ে নিয়েছিলে? হ্যাঁ গুরুদেব, মোটামুটি একটা ধারণা করে এখানে আসা, তবে আমার আসার উদ্দেশ্য অন্য। তুমি ভাবছো যে পৃথিবীর মানুষেরা এখনো এই অখণ্ড পুঁথি হাতানোর জন্য নানাভাবে কল্পশৃঙ্গে আসার চেষ্টা করবে। এই স্থানের গোপনীয়তা নষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, ওই পুঁথির আসল উৎকর্ষতা হিসেব না করে চড়া দামে কেবল হাত বদলের সম্ভাবনার চিন্তাও তোমায় গ্রাস করছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। অর্থের লোভ মানুষের মধ্যে অত্যন্ত দ্রুত প্রভাব বিস্তার করছে। কোনো ক্রমে একবার যদি তারা এই অঞ্চলে প্রবেশ করতে পারে। তুমি জানো তুমি এখানে কেন প্রবেশ করতে পেরেছ? কেন? কারণ তুমি ওই অংশের এক গুরুত্বপূর্ণ চাবি। ওই পুঁথি আহরণের জন্য দুই বিশেষ শক্তির মানুষের প্রয়োজন। একজনের শরীরে শৈব সত্তার এবং বৌদ্ধ সত্তার মেলবন্ধন থাকতে হবে, যা তোমার মধ্যে রয়েছে। আমার মধ্যে শৈব সত্তার এবং এবং বৌদ্ধ সত্তার মেলবন্ধন রয়েছে, কিন্তু কিভাবে? তোমার গলায় যে মালা রয়েছে সেটা বৌদ্ধ অশৌচারের মালা, যা বৌদ্ধ তন্ত্রের প্রধান শক্তির অধিকারিণী বজ্রযোগিনীর স্মারক, এবং হাতের মালা নিরাকার শৈবকে নির্দেশক হিসেবে কাজ করে। তোমার মধ্যে সেই মেলবন্ধন আছে বলেই তুমি কল্পশৃঙ্গে প্রবেশ করতে পেরেছ। আর দ্বিতীয়জন? দ্বিতীয়জন হতে হবে শক্তির অধিকারিণী, এমন একজন যার রজর মধ্যে চণ্ডালিনীর প্রভাব থাকবে। তাকে ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। যদি করতে হয় তবে তাকে সঙ্গে নিয়েই করতে হবে। তার স্বেচ্ছায় প্রবেশ করতে হবে। তুমি কি জানো এমন কাউকে? ব্রহ্মানন্দ ঠাকুরের চোখে বিস্ময়ের একটা ঝলক খেলে গেল। উনি ধপাস করে পা ছড়িয়ে বসে পড়লেন মাটির উপর। অত্যন্ত মিহি কণ্ঠে অস্ফুট ভঙ্গিতে উচ্চারণ করলেন, জানি জানি। বড় রাস্তায় উঠতেই অভিরাজ নিজের গাড়ির স্পিড ইচ্ছে করেই বাড়িয়ে দিল। পেছনের স্করপিওটা তখন ফুল স্পিডে আসছে। সামনের গলির মুখে মোড় বেঁকতেই গাড়িটা ঘুরিয়ে নেমে দাঁড়ালো সে। একটা এক্সপোর্ট কোয়ালিটি সিগারেট ধরাতেই স্করপিওটা মোড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল।
অভিরাজ দেখল গাড়িতে 3 জন বসে আছে। তাকে এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ওরাও বেশ হকচকিয়ে গেছে। রাস্তা শুনশান, চারিদিকে কেউ নেই। 2টো কুকুর দূরে কোথাও ডাকছে। সিগারেটে একটা লম্বা টান মেরে ধোঁয়া ছেড়ে অভিরাজ প্রায় চেঁচিয়ে উঠল। অভিরাজ সেনকে ট্যাকল করতে এসেছিস, তাও মাত্র 3 জন নিয়ে? মাথা কি পুরোপুরি গেছে তোদের? আরে ভাই, লালবাজারের হোম সাইডের চিফ আমি, একটু তো সম্মান দে। মাত্র 3 জন। গাড়িটা আর কোনো কথার অপেক্ষা না করে সোজা এগিয়ে আসতে থাকলো অভিরাজের দিকে। অভিরাজ কিন্তু নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ঠিক বেশ কিছুটা সামনে এসে দুপাশের 2টো সরু গলি দিয়ে 2টো কালো বাইক যেন জমদূতের ন্যায় বেরিয়ে এলো। বন্দুকের নিখুঁত নিশানায় প্রথম 2টো গুলিতে গাড়ির সামনের 2টো চাকা, আর বাকি 2টো গুলিতে ড্রাইভার আর তার পাশের সাগরেদের পরপারের টিকিট কনফার্ম করে দিল ওরা। সাইলেন্সার লাগানো থাকায় কোনো শব্দই হলো না। গাড়িটা টাল খেয়ে এদিক ওদিক করে সোজা একটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেল। এরপর বাইক আরোহী 2 জন নেমে এলো। হেলমেট খুলতেই গাড়ির পেছনের সিটে বসা রাদু বুঝতে পারে তার সময় প্রায় শেষের দিকে। এরা 2 জন বলা যায় অভিরাজের ডান হাত আর বাম হাত, অফিসার প্রত্যুষ আর অর্পণ। 2 জনে মিলে একরকম মারতে মারতেই রাদুকে বের করে অভিরাজের সামনে এসে দাঁড় করালো। তো বাবা রাদু, আজকাল কি প্রাইভেট অ্যাসাইনমেন্টও নিচ্ছ নাকি? তোমাদের সুরেশ বর্মন কোনো কাজ দিচ্ছেন না? প্রথম দিকে কোনো উত্তর দিল না রাদু। অভিরাজ ইশারা করতেই অর্পণ হাতের একটা আঙুল মরাত করে মুড়িয়ে দিতেই যন্ত্রণায় চিৎকার করতে চাইল সে। অন্যদিকে প্রত্যুষ 2 হাত দিয়ে সাথে সাথে তার মুখটা চেপে ধরল। বেশ কিছুক্ষণে ছটফটানি করার পর আরও কিছুক্ষণের আতিথেয়তা যখন রাদুর শরীর আর সায় দিতে পারছিল না, তখন সে কোনো মতে বলল, বলছি সব কিছু বলছি। এই চার বলবে বলছে। লাথি মেরে 2 জন রাস্তায় বসিয়ে দিল তাকে। বেশ কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে 2 হাতে নিজের শরীর চেপে সে আমতা আমতা করে বলতে শুরু করলো, সুরেশদার কাছে এখন কোনো কাজ নেই, ফোন করলে ফোন ধরে না, অনেক টাকা এমনিতেই বকেয়া পড়ে আছে। তাই গত 2 মাস আগে থেকে আমরা এই ছোটোখাটো কাজ নেওয়া শুরু করেছিলাম। এরই মধ্যে হঠাৎ করে পেয়েছে এই নতুন কন্ট্রাক্ট। লোকটার নাম ব্ল্যাক ফ্লেম। ওকে আমরা কখনো দেখিনি, শুধু ফোন কলে আওয়াজটা শুনেছি। ব্ল্যাক ফ্লেম? তো কি চাই তোদের এই কালো তোমার? আজকে ওই বাড়িতে আপনারা যে বইটা নিয়ে আলোচনা করছিলেন, সেই বইটাই নাকি খুব দরকার। আমাদের শুধু বলা হয়েছে ইন্ডিয়ার কেউ না কেউ ওই বইটার খোঁজ দিতে পারবে। তাই বড় বড় শহরে আমাদের লোক কাজ করছে। কেউ মুম্বাই, কেউ চেন্নাই, কেউ গুজরাট, কেউ আবার হায়দ্রাবাদ। আর এই কলকাতা শহরের এই কাজের লোকগুলোই হলাম আমরা শুধু আপনাদের জ্যান্ত ধরে বসের কাছে নিয়ে যেতাম। ওই বইটার নাকি অনেক দাম, বিদেশের মার্কেটে বিক্রি করতে পারলে আমাদেরই ইতিহাস, ধর্ম সব নাকি বদলে যাবে। আমরা অত বুঝি না, শুধু জানি টাকা। তাই তো আজ ওই এয়ারপোর্ট থেকে ওই মেয়েটাকে ফলো করেছি। তারপর আপনাকে ধরিয়ে দিলে পেতাম 50 লাখ, আর ওই বইটা পেলে 10 কোটি। ওরে বাপ রে বাপ, এ তো প্রফেশন চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে। তো তাহলে কিছু জানতে পেরেছিস বইটা কোথায় আছে? না, জানতে আর পারলাম কই। জানার জন্যই তো আগে আপনাদের তুলতে চেয়েছিলাম। তারপর ওই অনাদিবাবুর মেয়েকে। উফ, এত পিএনপিসি করা লোকের অভাব। শোন, তোকে যা বলছি সেটাই ফোন করে তোদের কালো ধোঁয়াকে বলতে পারবি? রাদুর মুখ থেকে কোনো উত্তর এলো না, শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল হ্যাঁ। অভিরাজ এরই মধ্যে পকেট থেকে তার রিভলভার বের করতে করতে বলল,
বল যে অফিসার অভিরাজকে তুই মেরে দিয়েছিস, আর ওই জায়গার নাম তুই জেনে গেছিস। জায়গার নাম হলো কল্পশৃঙ্গ। কি বললাম? কল্পশৃঙ্গ। বলতে পারবি তো? লাউড স্পিকারে দিবি। একটা মৃদু হাসি হাসতে হাসতে রাধু ফোন করলো ওই নম্বরে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে সেই কণ্ঠটা শোনা গেল। বল, কি আপডেট? বস বস, ইন্সপেক্টরকে মিড রোডে টপকে দিয়েছি। বেশ কিছুক্ষণে নীরবতার পর ওপাশ থেকে গভীর স্বরে আওয়াজ এলো, আর কিছু বলবি? তবে যাওয়ার আগে ইন্সপেক্টর জায়গাটার নাম বলে দিয়েছে। কি ওই কল্পশৃঙ্খা না কি যেন একটা। কল্পশৃঙ্গ? বুঝেছি। ঠিক আছে রাধু, রাখছি। হ্যাঁ বস। ফোন রাখতেই অভিরাজের মুখে একটা ক্রূর হাসির রেখা ফুটে উঠল। বন্দুকটা রাধুর মাথায় ঠেকিয়ে একবার ভ্রু নাচিয়ে উঠল। রাধু বেশ ভয়ে ভয়ে বলল, আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর, বাড়িতে বউ বাচ্চা আছে। বাঙালিকে একটা কথা সবসময় আলাদা করে বলতে হয়, জানিস তো? পেছন পাকামি করবে না। তোকে বলিনি, আর তুই সেটাই করলি। কোড ওয়ার্ড তোরা একাই ব্যবহার করিস নাকি? মিড রোডের মানে যে তুই ধরা পড়ে গেছিস সেটা আর আলাদা করে বোঝাতে হবে না আমায়। অর্পণ, একে নিয়ে যাও, আর একটু খাতির যত্ন করবে, হ্যাঁ? কিন্তু যেন নিঃশ্বাস প্রশ্বাসটা চলে, আর একদম নো কন্ট্যাক্ট। অর্পণ আর প্রত্যুষ দুজনে তাকে ধরাধরি করে নিয়ে চলে গেল। অভিরাজ সারা রাস্তা একটা বিশেষ কথা ভাবতে ভাবতে গাড়ি চালিয়ে বাড়ি এলো। বাড়ি ঢুকলেই মা পূর্ণিমা দেবী তার মুখ দেখে বললেন, বাবা, তোর আবার এত উৎফুল্ল কেন জাগলো রে? তুমি বলেছিলে না, যাকে খুঁজছি না তার মধ্যেই যাকে খুঁজছি তাকে ঠিক পাওয়া যায়। তাই একটা চেষ্টা করছি। আচ্ছা, আলমারি থেকে আমার জ্যাকেটগুলো বার করে দিও তো, ড্রাই ওয়াশে দিতে হবে। কেন, কোথায় যাবি? অভিরাজ নিজের ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করতে করতে বলল, হিমালয়। পরের দিন ভোরবেলায় সবেমাত্র চায়ের কাপ হাতে নিয়ে বসেছিলেন অনাদিবাবু। চোখে মুখে বিস্তর চিন্তা। রমেন্দ্রর সাথে কি হয়েছে, আদৌ অভিরাজ সবটা বুঝেছে তো? না জানি ছেলেটা কি সিদ্ধান্ত নেবে। মেয়েটাকে একা একা বাইরে কোথাও যেতে দেওয়া এখন উচিত হবে না। কাল রাতে নাকি আবার অভিরাজের গাড়িকে কারা যেন ফলো করেছে। এমন সময় ওনার পাশের টেবিলে রাখা ল্যান্ডফোনটা বেজে উঠল। ফোন তুলতেই ওপাশ থেকে অভিরাজের কণ্ঠস্বর শুনে ওনার মুখে একটা ক্ষীণ হাসির রেশ ফুটে উঠল। সব গরম জামা কাপড় গুছিয়ে নিন স্যার, পানাগ্রাম যেতে হবে তো নাকি? ঘরময় উৎসবের মরশুম চলছে। বাড়ির উঠোনে লোকজন খাওয়া দাওয়া করছে। ছোট্ট ইন্দ্রিলার আজ শুভ অন্নপ্রাশন। বিশ্বনাথ শাস্ত্রী ঘরের মাঝে বসে আছেন। লম্বা দীর্ঘদেহী চেহারা। তিনি অনাদিবাবুর দীক্ষা গুরু। আত্মীয় স্বজনরা সেদিন ঐন্দ্রিলাকে কিছুতেই ছাড়তে চায় না। একবার এর কোলে যায় তো আরেকবার ওর কোলে। অনেক কষ্টে সকলকে বলে শেষমেশ বিশ্বনাথ বাবুর কোলে অনাদিবাবু রাখলেন নিজের ছোট্ট কন্যা সন্তানকে। বিশ্বনাথবাবু একবার ভালো করে শিশুর দিকে তাকিয়ে ওনার গম্ভীর রাশভারী কণ্ঠে বললেন, তুমি তন্ত্রে বিশ্বাস করো অনাদি? অনাদিবাবু এর উত্তর কি দেবেন বুঝতে পারলেন না। তবে বুঝতে পারলেন গুরুদেব কোনো গম্ভীর কথা বলতে চলেছেন। তিনি মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন, মেয়ের মধ্যে চণ্ডালিনীর লক্ষণ রয়েছে। আমি তোমার মেয়ের ভাগ্য দেখতে পাচ্ছি। সাবালিকা হওয়ার পর তার রজ এক বিশেষ মহৎ কর্মে ব্যবহৃত হয়েছে। বজ্রপুষ্প বলা হয় সেই রজকে, যাদের মধ্যে চণ্ডালিনীর প্রভাব বিদ্যমান থাকে। তবে ভয়ের কিছু নেই। আমি তো বলবো ওর দৌলতেই তুমি এক বিশেষ আবিষ্কার করতে পারবে। অনাদিবাবু কিছুতেই বুঝতে পারলেন না গুরুদেব কি বলছেন।
বিশ্বনাথবাবু আরও বললেন, মেয়ে তোমার অত্যন্ত সুলক্ষণা, তবে তাকে কিন্তু এই বিষয়ে কখনো জানতে দেবেন, কেমন? সঠিক সময় সঠিক মানুষ তাকে ঠিক জানিয়ে দেবেন। ইতিহাস অনাদি, ইতিহাস, ইতিহাসকে স্তব্ধ করে রাখা খুবই কঠিন। কোনো না কোনোভাবে সে ঠিক নিজের বেরোনোর পথ খুঁজে নেয়। তোমার মেয়ের মধ্যে থেকেই সেই পথ পাবে। বাবা, ও বাবা, বাবা, কি হলো? হোমস্টে রুমে বসে পুরনো দিনের কথাগুলো মনে করছিলেন বৃদ্ধ অনাদিবাবু। এখানে সেরকম তথাকথিত হোটেল বলে কনসেপ্ট নেই। স্থানীয় লোকেরা নিজেদের ঘরের কিছু অংশ এক্সটেন্ড করে হোমস্টে করেছে। 4-5টা ঘর মতো, একটা বারান্দা আর একটা ডাইনিং রুম, ব্যাস। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নিজেদের সার্ভিস দিয়ে থাকেন। অনাদিবাবু মেয়ের ডাকে সম্বিত ফিরে পেলেন। না, তেমন কিছু না, আসলে কিছু পুরনো কথা ভাবছিলাম আর কি। বল, কি হয়েছে? অভি নিচে ডাকছে তোমায়। একজন লোকের সঙ্গে আলাপ হলো, উনি তোমার দেখা পেতে চাইছেন। বলছে নাকি উনিও ইতিহাসের প্রফেসর, আর এই ইতিহাসে উনি বেশ ইন্টারেস্টেড। সে আবার কি? এই জিনিসের বিষয়ে তো আর কারোর জানার কথা নয়। না, আসলেই উনি অথকল্প বিজ্ঞানম গ্রন্থের কথা তুললেন। বললেন নাকি তিনিও অনেক দিন ধরে এই নিয়ে বিস্তার কাজ করেছেন। তাই অভি আমাদের কথাটাও বলল। আচ্ছা চল নিচে গিয়ে দেখি। নিচে নেমে এসে তিনি দেখলেন ছোট্ট হোমস্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে অভিরাজের সাথে গল্প করছেন সেই ভদ্রলোক। মাঝবয়সী বলেই মনে হচ্ছে। মুখে লম্বা দাড়ি গোঁফ, দীর্ঘ কাঁচা পাকা চুল, পরনে একটা লম্বা কালো ওভারকোট আর জিন্স, চোখে সানগ্লাস আর পায়ে বড় গাম বুট। ওনাকে আসতে দেখেই হাসি মুখে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, নমস্কার, আমার নাম রঘুনাথ সমাদ্দার। আমি জন্মেছি কলকাতায়, কিন্তু আসলে জব্বলপুরেরই মানুষ। বেশ কিছুদিন বিদেশেও ছিলাম, তারপর মন বসেনি বলে দেশে ফিরে এসেছি। অনাদিবাবু চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলেন, আপনি তো ইতিহাসের অধ্যাপক শুনলাম। হ্যাঁ, স্পেশালি ইন্ডিয়ান হিস্ট্রি। ওই গুপ্ত, মৌর্য, পাল, সেন, চোল এসব নিয়েই কারবার। বুঝলেন মশাই, ওসব নিয়ে ঘাঁটতে ঘাঁটতেই তো হঠাৎ করে এই পুঁথির খোঁজটা পেলাম। তো আপনি এখানে এই মানাগ্রামে আসতে হবে সেটা কি করে বুঝলেন? পথটা যখন হিমালয়ের কাছাকাছি, তখন এই শেষ সীমানায় এই গ্রামেই এসে আশ্রয় নিতে মন চাইল। আর দেখুন, কপাল এমনই সুপ্রসন্ন, আপনাদের মতো সঙ্গীও জুটে গেল। আপনি কি আমাদের সাথে ঝুলে পড়তে চাইছেন? পড়লে আপনাদের কি খুব অসুবিধা হবে? আমাদের হয়তো হবে না, কিন্তু আপনার হতে পারে। বিপদের আশঙ্কা কিন্তু থাকতে পারে, কারণ আমার মনে হয় একদল দুষ্কৃতীও এর পেছনে লেগেছে। ঘাত প্রতিঘাত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ঠেলা সামলাতে পারবেন তো? রঘুনাথবাবু বেশ কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে হঠাৎ করে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে ভাবতে হবে না। বেশ, তাহলে আজ রাতে আমরা কল্পশৃঙ্গের পথে রওনা দেব, ঠিক রাত 8টা। রেডি থাকবেন। চায়ের শেষ চুমুক দিয়ে তিনি একগাল হাসি দিয়ে বললেন, বেশ, আমি রেডি থাকবো। এখন তাহলে উঠি। লোকটা তাদের সঙ্গ ছেড়ে চলে গেলেই ঐন্দ্রিলা বলল, বলছি, লোকটাকে সঙ্গে নেওয়া কি ঠিক হলো বাবা? যতদূর বুঝতে পারছি লোকটা এই বিষয়ে পড়াশোনা করেছে। আমি কল্পশৃঙ্গ বলাতেও একটুও কিন্তু বিচলিত হয়নি বা জিজ্ঞেস করেনি জায়গাটা কোথায়। অর্থাৎ সে এইসবে অভ্যস্ত। তাছাড়া যখন অন্যান্য লোকেরাও এটাকে চাইছে, তখন নিজেদের দল ভারী হলে ক্ষতি কি, তাই না? কি বলো অভিরাজ? হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। আর স্যার, আপনার অনুমানই ঠিক ছিল। কয়েকদিন আগে এখানে রবেন্দ্র স্যারের ডেড বডি ভেসে এসেছিল। হোমস্টের মালিকের ছবি দেখাতেই চিনে গেছে। কথাটা শুনে অনাদিবাবু একটু মুষড়ে পড়লেন। বিষয়টা অনুভব করে অভিরাজ একটু সময় নিয়ে বলল, তবে আরেকটা কথা আছে স্যার। কি কথা বলো?
ওনার মুখে নাকি একটা কাগজের টুকরো ছিল, সেটা নিয়ে একজন সাধু বাবা কোথায় চলে গেছেন। সাধু বাবা এখানেই থাকতেন, কিন্তু যেদিন ডেড বডি পাওয়া যায় সেদিন রাতে তিনি কোথাও একটা চলে যান, ওনাকে আর দেখতে পাওয়া যায়নি। সাধু বাবা? কি নাম সেই সাধু বাবার? এনারা বলেন ব্রহ্মানন্দ মিশ্র। নামটা শুনেই অনাদিবাবুর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। তিনি কোনো কথা না বলে উঠে উপরের দিকে রওনা হলেন। ঐন্দ্রিলা আর অভিরাজ ঠিক বুঝতে পারল না হঠাৎ কি হলো ওনার। দিনের মিঠে রোদের আলো তাদের সামনের টেবিলে তেচড়াভাবে প্রতিফলিত হচ্ছে। দিনচক্রের নিয়ম অনুযায়ী রাতের আধার ঘনিয়ে এলো। ঘড়িতে রাত 7:45 কাঁটা পেরোলে অভিরাজের ঘরের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে উকি দিচ্ছেন রঘুনাথ সমাদ্দার বাবু। রেডি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার জায়গাটা সম্পর্কে কোনো ধারণা আছে? না না মশাই, ফুললি অ্যাডভেঞ্চার। ঠিক 8টার সময় সকলে হোমস্টের সামনের অংশটায় জমায়েত হলো। প্রত্যেকের পরনে গরম পোশাক আর হাতে একটা করে মোটা লাঠি। অভিরাজ একটা বিষয় লক্ষ্য করেছে, সকালে ওই নামটা শোনার পর থেকে তিনি একটু উদাসীন হয়ে আছেন। কিছু একটা অনেকক্ষণ ধরে ঘুরছে ওনার মাথায়। অভিরাজ সকলের উদ্দেশ্যে বলল, যেহেতু আমরা রাস্তা চিনি না, আমরা প্রত্যেকে একসাথেই এগোবো এবং একটা নির্দিষ্ট দিক ধরে এগোবো। একটা পুরো রাউন্ড কমপ্লিট হলে আমরা অন্য রাস্তা ধরে এগোবো, ঠিক আছে? আমাদের কাছে 7 দিনের জল আর খাবার আছে। যদি 5 নম্বর দিন অবধি আমরা কোনো কিছু খুঁজে না পাই, তাহলে আমরা আবার এই মানাগ্রামের উদ্দেশ্যেই ব্যাক করব। ওকে? প্রত্যেকে সম্মতি জানালো এই পদ্ধতিতে। রাতের আধারে শুরু হলো তাদের নিষ্পন্দ অভিযান। আকাশের তারাগুলো গোপন ভঙ্গিতে উকি মেরে মেরে তাদের অভিযান দেখতে লাগলো। গরম পোশাক আর পিঠে বড় বড় লাগেজের ভারে খুব ধীরে ধীরে চলছিল তারা। মাঝে মাঝে এবড়ো খেবড়ো তুষার শুভ্র রাস্তার উপর আরও অসুবিধে হচ্ছিল অনাদিবাবুকে নিয়ে, কিন্তু ভদ্রলোকের মনের জোর অস্বাভাবিক। গোটা একটা দিন তিনি বিনা অভিযোগে হাঁটতে থাকলেন। সূর্য অস্ত গিয়ে আবারও ওঠে। তাঁবু থেকে বেরিয়ে আবারও পথ চলা শুরু হয়। দুপুরের তেরচা আলো বরফের গায়ে পড়লে সেটা চকচক করে উঠল। এই প্রথম অনাদিবাবু একটু ক্লান্ত হয়ে প্রায় হাঁফাতে হাঁফাতে বললেন, একটু 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 দাঁড়িয়ে যাবে? শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। কথা মতো ওনারা সবাই জিরিয়ে নেওয়ার জন্য বসে পড়ল। শুধু অভিরাজ বলল, আপনারা একটু জিরিয়ে নিন, জল টল খান, আমি একটু আশেপাশে দেখে আসছি। অভিরাজ হাঁটতে হাঁটতে খোঁজ শুরু করলো আবার। তবে বেশি দূর যাওয়া যাবে না, আর রাস্তাটা খেয়াল রাখতে হবে, নয়তো দল থেকে আলাদা হয়ে গেলে মুশকিল। বেশ কিছুটা হেঁটে এগোনোর পর হঠাৎ করে এক জায়গায় সে বরফের এক পাথরের দেওয়ালের গায়ে একরকম বেমানান বেগুনি ফুল দেখতে পেল। অনেক সময় অনেক নাম না জানা পাহাড়ি ফুলের অস্তিত্বের কথা সে শুনেছে, বেশ কয়েকটা নামও সে জানে, তবে এই ফুল সে আগে কখনো দেখেনি। সেদিকে এগিয়ে গিয়ে একটা ফুল ধরে দেখতে যাবে, এমন সময় অন্য হাতের চাপে সাপোর্ট দিতে গিয়ে হুড়মুড়িয়ে পাথরের একটা তুষারখণ্ড ভেঙে সরে গেল। অনেকটা পাহাড়ি গুহার মতো একটা জায়গা উন্মোচিত হলো। এই ফুলগুলো ছিল নির্দেশক। দ্রুত হৃৎস্পন্দন বাড়তে লাগলো অভিরাজের। ভেতরের অংশ দেখা যাচ্ছে না, তবে এটা নিশ্চিত যে পথটা আসলে গুপ্ত পথ। অজান্তেই কি তাহলে সেই পথ আবিষ্কার করে ফেলল সে? এই কি তাহলে সেই বহু প্রতীক্ষিত পথ, কল্পশৃঙ্গ? নিশ্চয়ই তাই হবে, নয়তো পাহাড়ে এমন বেমানান গুহার অস্তিত্বের কারণ কি? উত্তেজনার বসে পড়ল সে। সাথে সাথে একটা তীব্র গগনভেদী উচ্ছ্বাস করে উঠল অভিরাজ। ইউরেকা! তার এই আওয়াজ কল্পশৃঙ্গের কেউ শুনতে পেল কিনা সন্দেহ, তবে তুষার শুভ্র হিমালয়ের প্রত্যেকে হয়তো তার পাহাড়ি প্রতিফলন শুনতে পেয়েছে। পরপর 3 বার এই প্রতিফলন নিজের কানে শুনতে পেল সে।
ইউরেকা! ঢং ঢং করে বিপদের শঙ্কার ন্যায় ঘণ্টা বাজছে। দ্রুত পদক্ষেপে বহু মানুষ এদিক ওদিক দৌড়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে। কাউকে কিছু জিজ্ঞেস করেও বোঝা যাচ্ছে না। নিজেও এদিক ওদিক ছন্দপতনের মতো ঘুরে চলেছেন ব্রহ্মানন্দ ঠাকুর। অবশেষে বাধ্য হয়ে তিনি ফিরে গেলেন ত্রিলোকনাথ ঠাকুরের প্রকোষ্ঠে। তিনি এখনো সেই শূন্যে শুয়ে আছেন। এসব কি হচ্ছে গুরুদেব? সবাই এরকম এদিক ওদিক। ওরা চলে এসেছে ব্রহ্মানন্দ, বজ্র পুষ্পের অধিকারী নিয়ে চলে এসেছে। হে তারই ঘণ্টা, হে তারই নির্দেশ দিচ্ছে। অর্থকল্প বিজ্ঞানম আজকেই আহরিত হবে। তোমাকে ওনাদের প্রয়োজন, তুমি যাও। ব্রজপুষ্পের অধিকারী নিয়ে এসেছেন? অবাক হয়ে পেছনে সরতে শুরু করলেন ব্রহ্মানন্দ ঠাকুর। একই কথা বলতে বলতে তিনি কক্ষ থেকে বেরিয়ে এলেন। বাইরে এসে দেখলেন মন্দিরের মূল প্রকোষ্ঠ ধীরে ধীরে খোলা হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো সে। 20 বছর পর তাহলে তার সাথে দেখা হতে চলেছে। প্রবল উৎকণ্ঠায় দরজার দিকে তাকিয়ে আছেন তিনি। বেশ কয়েক মুহূর্ত হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। এখন সকলে যে যার জায়গায় স্তব্ধ হয়ে আছে। সকলে একসাথে ওনাদের অভ্যর্থনায় অপেক্ষা করে আছে। বেশ কিছুক্ষণ প্রথম মন্দিরে প্রবেশ করল দুটো নগ্ন জনপদ। হ্যাঁ, একেও ব্রহ্মানন্দ ঠাকুর চেনে। ওনার ভাইয়ের অর্জুন শিষ্য অভিরাজ। পেছন পেছন যে লোকটা ঢুকল তাকে তো ঠিক চেনা গেল না, কিন্তু তার পেছন পাশাপাশি দুজন প্রবেশ করল। ব্রহ্মানন্দ ঠাকুরের চোখের কোণায় জল জমল। ওই তো নিচের রাস্তায় প্রবেশ করছে একজন প্রবীণ লোক আর একজন মেয়ে। বয়স বাড়লেও মুখের আদল তো বাড়েনি। 20 বছর আগের দেখা চোখ মুখ দুটো, চামড়ার ভাঁজ, চোখের মণি, গায়ের রং হুবহু একই রকম আছে। ধীরে ধীরে নিজের মনকে শক্ত করলেন। মুখোমুখি দাঁড়াতে হবে আজকে। নিচে এখন ওদের অভ্যর্থনা চলছে। লাল আর নীল ঝুড়ো ফুল তাদের প্রতি পদক্ষেপের পূর্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ অবধি। ধীরে ধীরে নিচে নামতে শুরু করলেন ব্রহ্মানন্দ ঠাকুর। মন্দিরের প্রধান দরজায় দাঁড়াতেই দুজন মুখোমুখি হলেন এবং দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লেন। দুই পক্ষই একবার একে অন্যকে পর্যবেক্ষণ করলেন। মূলত দুই প্রবীণ একে অন্যকে দেখলেন। যেমন করে সাগরের জল শুকিয়ে যায়, বড় বড় বরফের খণ্ড হলে জল হয়ে যায়, সেই রকমই অনুভূতি হতে শুরু করেছে দুজনের বুকে। অনাদিবাবু নিষ্ফলক ও বিস্ফারিত চোখে এগিয়ে এলেন ব্রহ্মানন্দ ঠাকুরের দিকে। ব্রহ্মানন্দ ঠাকুর স্তিমিত হেসে উচ্চারণ করলেন, কেমন আছিস অনাদি? কম্পিত হাত ধীরে ধীরে উপরে এনে স্পর্শ করলেন ওনার মুখ। চোখের জল আর বাঁধ মানছে না। কাপা কাপা কণ্ঠে তিনি উত্তর দিলেন, ভালো আছি দাদা। তুমি এতদিন কোথায় ছিলে? দুই ভাইয়ের মধ্যে বাঁধ সাধল রঘুনাথ সমাদ্দার বাবু। তিনি একটু কেশে নিয়ে বললেন, দেখুন, আমি আপনাদের মানসিক অবস্থাটা বুঝতে পেরেছি, কিন্তু তার আগে যেটা করতে এসেছি সেটা করে নিলে হয় না? দুজনেই এরপর নিজেদের শান্ত করে ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ব্রহ্মানন্দ ঠাকুর বললেন, আমি জানি কোথায় আছে সেই গ্রন্থ, এসো আমার সাথে। এরপর ওনারা সকলে হাঁটা শুরু করলো সেই দিক বরাবর। এমন সময় অভিরাজের হাতটা শক্ত করে ধরে ঐন্দ্রিলা চুপি চুপি বলল, অভি, এই অভি, কি হলো? আমার এখনই শুরু হয়ে গেছে।
দুদিন পর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু এখনই শুরু হয়ে গেছে। কি এখন? অভিরাজ নিজের পরনের জ্যাকেট দিয়ে তার কোমর থেকে জড়িয়ে দিল। মূল মন্দির প্রাঙ্গণের লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে ওনারা দেখতে পেলেন রং বেরঙের কাঁচে ঢেকে রাখা সমগ্র অংশটা। অনেকটা গির্জায় দেখা যায় এমন ডিজাইন। এরপর ওনারা এসে পৌঁছলেন একটা উঁচু তোরণের ঘরের সামনে। অভিরাজ আর রঘুনাথবাবু গায়ের জোরে ধাক্কা মেরে খুলতেই সেখান দিয়ে নিচে যাওয়ার সিঁড়ি আবিষ্কৃত হলো। বড় বড় পাথুরে সিঁড়ি, তবে নিচের অংশ সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারা এক এক করে নিচে নামতে শুরু করলো। সবার প্রথম অভিরাজ, আর শেষে রঘুনাথবাবু, আর মাঝখানে বাকি সকলে নামতে শুরু করলেন। অভিরাজ সবার উদ্দেশ্যে বলল, সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই আছে, সবাই দেখে দেখে নামবে। বেশ অনেকক্ষণ ধরে নিচে নামতে নামতে একসময় ঐন্দ্রিলা ওপরে তাকিয়ে দেখল এখন সেদিকটাও অন্ধকার লাগছে। শুধু মাঝের একটা ছোট্ট অংশ আলোকিত হয়ে তারা এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতেই ঐন্দ্রিলা দেখল হলদে দেওয়ালের গায়ে নানা রকম রং বেরঙের চিত্র অঙ্কন করা। যদিও এগুলোর অর্থ সে বুঝল না, কিন্তু এটুকু বুঝতে পারল যে এই ঘটনাগুলো অথ কল্পবিজ্ঞানম গ্রন্থের ইতিহাস আর উৎপত্তির সাথে জড়িত। নিচে নামতে নামতে একটা অন্ধকার ফাঁকা জায়গার উপর ওনারা এসে দাঁড়ালেন। শুধু মোবাইলের আলো যেটুকু আলো দিচ্ছে সেটুকুই আলোকিত হয়ে আছে। তার মধ্যে থেকেই একটা গম্ভীর ভাঙা ভাঙা কণ্ঠ হাওয়ার মধ্যে থেকে যেন ভেসে এলো। দেবী কল্পশৃঙ্গের গহ্বরে যখন আপনারা প্রবেশ করতে পেরেছেন, তখন আপনারা নিশ্চয়ই অথ কল্পবিজ্ঞানম গ্রন্থের খোঁজেই এসেছেন হয়তো। আশেপাশে তাকিয়ে কারোর অস্তিত্ব পাওয়া গেল না। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে একটা সূক্ষ্ম আগুনের ফুলকি জ্বলে উঠল। প্রত্যেকেই সেদিকে একসাথে ফিরে তাকালেন। দেখলেন একজন রোগা শীর্ণকায় চেহারার মানুষ, পরনে ময়লা শ্বেত বস্ত্র, অগ্নিসংযোগ করে বসে আছেন। ওনার পেছনে একটা বিশালাকার কৃষ্ণবর্ণের দেবী মূর্তি। ওনার মুখটা একটা ঈগলের মতো। বাকি শারীরিক অংশ সম্পূর্ণ মানুষের ন্যায়। দুই হাতে কোনো অস্ত্র ধরা নেই, কেবল ভারদা মুদ্রায় স্থিত। পুরাণে বলা হয়ে থাকে একমাত্র ভারদা মুদ্রা হল ভারতীয় ধর্ম, বিশেষ করে বৌদ্ধ ও হিন্দু ধর্মে একত্রে ব্যবহৃত একটি হ্যান্ড জেস্চার, যা বর বা আশীর্বাদ প্রদানের প্রতীক। দেবীর চোখের মণির স্থানে দুটো উজ্জ্বল শ্বেতরত্ন শোভা পাচ্ছে। ইনি দেবী কল্পশৃঙ্গ, যার মন্দিরে আপনারা আছেন। ওনার অভ্যন্তরেই রয়েছে অথ কল্পবিজ্ঞানম গ্রন্থ, কিন্তু তার জন্য ওনাকে জাগ্রত করতে হবে। সবাই এগোতে গেল। এমন সময় ঐন্দ্রিলার নিজেকে সামলিয়ে রাখতে পারল না। অভিরাজ সকলের উদ্দেশ্যে বলল, আপনারা এগিয়ে যান, আমি একটু ওর কাছে থাকছি। ব্রহ্মানন্দ ঠাকুর এগিয়ে এসে অভিরাজের কাঁধে হাত রেখে একটা ছোট্ট মাটির পাত্র দিয়ে বললেন, অভিরাজ, ঐন্দ্রিলা রজ ওই পাত্রের মধ্যে নিয়ে এসো। দেবীর জাগরণ এবং গ্রন্থ নিষ্কাশনে ওর বিশেষ ভূমিকা আছে। অভিরাজ ঐন্দ্রিলাকে নিয়ে ঘরের অন্ধকারের দিকে চলে গেল। ততক্ষণে বাকিরা এগিয়ে গিয়ে উপস্থিত হলো সেই বৃদ্ধের সামনে। বৃদ্ধ তখনও চোখ বন্ধ করে বসে আছেন। তিনি আবারও ভাঙা ভাঙা অথচ গম্ভীর কণ্ঠে বললেন, আমার নাম দাঞ্জু। আমি দেবীকে জাগ্রত করতে আপনাদের সাহায্য করব, কিন্তু আপনাদের মধ্যে বৌদ্ধ তন্ত্রের এবং হিন্দু ধর্মের সমন্বয়ের প্রতীক হিসেবে কে কি দান করবেন? ব্রহ্মানন্দ ঠাকুর নিজের হাতের রুদ্রাক্ষ এবং গলায় অসৌচ হারের মালা খুলে নিয়ে দাঞ্জুর দিকে এগিয়ে দিলেন। তিনি সেটা গ্রহণ করে বেশ কিছুক্ষণ হাতের মুষ্টিতে নিয়ে অগ্নির উপর ধরে রাখলেন আর কিসব যেন বিড়বিড় করলেন। এরপর হঠাৎই অন্ধকার থেকে বেরিয়ে এলো অভিরাজ। তার হাতে ছোট্ট মাটির পাত্রে বেশ কিছুটা রক্ত রয়েছে।
ব্রহ্মানন্দ ঠাকুরের কথা মতো অভিরাজ সেটা ওনার দিকে এগিয়ে দিল। এরপর সেটা নিয়ে দাঞ্জু পাত্রের মধ্যে 2 মালাকে শুদ্ধ করে নিয়ে বললেন, এই মিশেল ঘটল শক্তি এবং তন্ত্রের। এখন ইতিহাস উন্মোচিত হবে, ভস্যের চূড়া হতে আগত হবে আগামীর ইতিহাস, লুকোনো ইতিহাস। এরপর দাঞ্জু সমগ্র পাত্রটা আহুতি দিলেন যজ্ঞের আগুনে। তার অল্প কিছু সময় পর থেকেই জায়গাটা কেমন যেন কাঁপতে শুরু করলো। হঠাৎই রঘুনাথবাবু তর্জনী দিয়ে দেবীর চোখের দিকে নির্দেশ করলেন। প্রত্যেকে দেখল দেবীর চোখের শ্বেত রক্ত দুটো লালচে হচ্ছে ধীরে ধীরে। দেবীর মূর্তির মাঝখান থেকে একটা ক্ষীণ চির ধরে একে বেঁকে নেমে আসছে। ইতিমধ্যে ঐন্দ্রিলা অন্ধকার অংশ থেকে বেরিয়ে তাদের কাছে এসে দাঁড়িয়েছে। সে দেখছে ধীরে ধীরে মূর্তিটা যেন দুদিক থেকে দুদিকে সরে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে এলো একটা শূন্যে ভাসমান মোটা গ্রন্থ। ওনারা সকলে দেখলেন গ্রন্থটা ভোজবাজির মতো ধীরে ধীরে শূন্য থেকে নিচে নেমে এলো। দাঞ্জু গ্রন্থটা হাতে তুলে নিয়ে এগিয়ে এলেন ব্রহ্মানন্দ বাবুর দিকে। তিনি গ্রন্থটা হাতে নিয়ে সশ্রদ্ধ প্রণাম করে বললেন, এই জিনিস বড় পবিত্র জিনিস, আমাদের মতন তুচ্ছ মানুষের জ্ঞান ধারণায় অতীত। এখন এটা নিয়ে কি করবেন বলে ভাবছেন? ঠিক বলতে পারছি না। সত্যি কথা বলতে আমার এই দর্শনের জীবন সার্থক হয়ে গেল, কিন্তু ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই। আমার কি মনে হয় জানো তো দাদা, আমরা বেশ কয়েকদিন এখানে থেকে এই বইটা একবার পড়ে নিই, তারপর জায়গার জিনিস জায়গাতেই রেখে বিদায় হব। এসব জিনিস একবার বাইরে এলে কি যে হবে তার আন্দাজ নেই। রমেন্দ্র এর জন্য জীবন দিয়ে দিয়েছে। সে কি এত বড় একটা আবিষ্কার, ইতিহাস ও ধর্মশাস্ত্রের এত কিছু বদলে যাবে, এই জিনিসটা আপনি বাইরে নিয়ে যাবেন না? যার কিনা ঐতিহাসিক মূল্য এবং বাজার মূল্য অগুন্তি, সেখানে কেবল ঐতিহাসিক আর বাজার মূল্য অগুন্তি বলেই তো এই দুষ্প্রাপ্য গ্রন্থ বাইরের জগতে নিয়ে যেতে মন সায় দিচ্ছে না। রঘুনাথ বাবু বুঝতে পেরেছেন নিশ্চয়ই, পৃথিবীর মানুষ বর্তমান সময় টাকার নেশায় যে রক্ত খেলায় মেতে উঠেছে, তাতে এই জিনিস বাইরে নিয়ে গেলে কত লোকের যে প্রাণের নিধন হবে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাহলে খণ্ডটা কার ঘরে রাখা হবে? আমি ভাবছিলাম যদি আমার ঘরে রাখা থাকে, তার কারণ আমার রজ দিয়েই তো। না মা, দাদার কাছেই থাকুক। আমি তোমাদের ছোট করছি না, কিন্তু এর মূল্য এবং ভাষার অর্থ কোনোটাই তুমি বুঝবে না, তাই দাদার কাছেই থাকুক। দাদার সঙ্গে আমিও পড়ে দেখব। কথাটায় ঐন্দ্রিলা যে খুশি হলো না সেটা বোঝাই গেল, তবে সেটা অভিরাজের নজর এড়ায়নি। অবশেষে কথা মতো 1 সপ্তাহের মধ্যে বইটা মগজায়স্ত করে তারা পুনরায় রওনা দেবে বলে স্থির করা হলো। তিমির আধারের থেকে ক্রমশ সিঁড়ি বেয়ে তারা পুনরায় উপরের ভূপৃষ্ঠে উঠে এলো। ক্রমশ আলো ফিকে হয়ে আসলে মন্দির প্রাঙ্গণে এক পশলা গাঢ় অন্ধকার গ্রাস করতে থাকল, আর অভিরাজের কপালে অনেকগুলো চিন্তার ভাঁজ পড়ল। ঘন তিমির অন্ধকারের মধ্যে বিন্দু বিন্দুর মতো জ্বলছে অসংখ্য মোমবাতি। হলদে আগুনের শিখায় এক অত্যন্ত মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। মন্দিরের সকলে তখন হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের ঘরে ছোট্ট মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছিলেন বৃদ্ধ ব্রহ্মানন্দ ঠাকুর। অজানা চিত্রাঙ্কিত ভাষার সমাধান করতে বেশ একটু সময় লেগেছিল, কিন্তু তবুও করে ফেলেছেন উনি। দীর্ঘদিন তান্ত্রিকদের সাথে থাকার ফলে এটুকু বিদ্যা আয়ত্ত করতে পেরেছেন যে কোনো অজানা ভাষার পুঁথি তিনি বেশ কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে পারেন। প্রথম 10 পাতা শিল্পোদ্ধার হয়ে গেছে, এমন সময় ওনার নাকে একটা গন্ধ এলো, অনেকটা পোড়া আতরের তীব্র মিষ্টি গন্ধ, বেশ ঝিম ধরানো একটা সুবাস। গন্ধটা ক্রমশ যেন বাড়ছে, আর ততই ওনার একটা চাপা ঝিমুনি ভাব আসছে। কিন্তু সেটা আসছে কোথা থেকে?
কোনো মতে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে লম্বা বারান্দায় নজর ঘোরালেন একবার। না, ফাঁকা শুনশান বারান্দায় জ্বলন্ত মোমবাতি ছাড়া আর কিছুই নেই। তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? ঘর থেকে বেরিয়ে বারান্দার মাঝামাঝি দাঁড়ালেন। এই গন্ধ এমনি এমনি আসার কথা নয়। কেউ যেন চাপা আগুনে মিঠে আতর আর ধুনো পোড়াচ্ছে। কিছুটা এগোলেই ঐন্দ্রিলার ঘর। ওখান থেকেই আসছে নাকি? কৌতূহলী হয়ে তিনি সেদিকে এগিয়ে গেলেন। ঝিমুনি ভাবটা আরও কাবু করছে ওনাকে। পদক্ষেপ অত্যন্ত ধীরে ধীরে পড়ছে। একটা জানলা আধ খোলা হয়ে আছে। চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হয়ে আছে। সবেমাত্র জানলায় নিজের ঘোলাটে দৃষ্টিটা রেখেছেন, ঠিক তখনই পেছন থেকে দরাম করে একটা মাথায় আঘাত খেলেন তিনি। একটা অসহ্য তীব্র ঝনঝনানিতে ধীরে ধীরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কে আঘাত করেছে সেটা বোঝার অবকাশ রইল না তার। একটা গাঢ় কালচে লাল তরল পেছন দিয়ে বেরিয়ে আসছে। একটু একটু করে সামনেটা ঝাপসা হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একসময় সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞানত অবস্থায় এলেন, দেখলেন তিনি মন্দিরের বাইরের প্রাঙ্গণের একটা পিলারে হেলান দিয়ে বসে আছেন। হাতে পায়ে বেশ ব্যথা করছে। তবে সামনের দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। মাটির ওপর হাত পা পিছমোড়া করে বেঁধে শুয়ে রাখা হয়েছে একজন পুরুষ আর একজন মহিলাকে, আর তাদের সামনে বসে আছে আরেকটা পুরুষ, হাতে রিভলভার। অল্প সময় লাগলো ওনার তিনজনকে চিনতে। সামনে পড়ে থাকা দুজন ঐন্দ্রিলা রঘুনাথ বাবু, আর সামনে বসে থাকা লোকটা আর কেউ না, স্বয়ং অভিরাজ সেন। পিস্তলের সামনের অংশে হাত বোলাতে বোলাতে সে বলল, রঘুনাথের হঠাৎ করে আমাদের প্ল্যানে সামিল হওয়াতেই আমার একটু খটকা লেগেছিল। আপনাদের মতো মানুষ সাধারণত সোলো করতেই পছন্দ করেন, তবু আপনি আমাদের সাথে জুড়লেন কেন? শুধুই কি আগ্রহ, নাকি একটু বেশি আগ্রহ? তবে ঐন্দ্রিলার থেকে এটা আশা করিনি আমি। ঐন্দ্রিলা কোনো কথা না বলে তার সামনে মাথা নিচু করে রইল। অভিরাজ বলে চলল, তুই তো শুরু থেকে সব করছিস, তাই না? এয়ারপোর্টে সেদিন ওরা তোর পিছু ধাওয়া করেনি, তুই ওদের তোর বাড়ি অবধি এনেছিস। তোর বাবার কাছ থেকে রমেন্দ্রবাবুর সম্পর্কে জেনে তুই সব খবর পাচার করেছিস। এবারে প্রশ্ন হচ্ছে কেন? কেন এরকম করলি তুই? এত টাকা নিয়ে কি করবি তুই? ধীরে ধীরে ঐন্দ্রিলা মুখ খুলল, আর যা বলল তাতে অভিরাজের রক্ত এবং স্নায়ু দুই হিম হয়ে গেল। তবুও সে নিজেকে শক্ত করে দু হাতে মুখ গুজে শুনতে লাগলো পুরোটা। আমি তোকে আর ভালোবাসি না অভিরাজ। আমি গুজরাটে থাকাকালীন তোর অভাব খুব অনুভব করতাম। তখন আমার জীবনেও আসে। আস্তে আস্তে আমি ওর সঙ্গেই থাকতে থাকি। তুই আমার জীবনে থাকার সময় থেকে আমার জীবনে থ্রিল জিনিসটা চলে গিয়েছিল, যেটা ও আসার পর ফিরে এসেছিল। কতবার যে কত অ্যাডভেঞ্চারে গেছি আমি ওর সঙ্গে। এইভাবে চলতে চলতে কি করে যে আমি ওকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। তখন একদিন জানতে পারলাম তুই ওকে ধাওয়া করছিস। আমাকে অনুরোধ করলো যেন আমি তোকে বারণ করে দিই, কিন্তু আমার জেদ চেপে গেল। ওকে তোর থেকে বাঁচাবই, আর ওর বিজনেস যেন ও চালিয়ে যেতে পারে। কিসের বিজনেস? ও, স্মাগলার। জানি তো, দেশের সম্পত্তি বিদেশে স্মাগল করে। তাছাড়া দেশের সম্পত্তি তো আমার দেশের লোকেরা খুব আগলে রেখেছে, তাই না? নতুন কিছু হলে ইট পাথর ছুঁড়ে মারা, গুটকা খেয়ে লাল করে দেওয়া, পুরনো বিহার স্তম্ভের ইট ভেঙে বাড়ি বানানো, আর শিল্প। পৃথিবীর সব থেকে বড় আর্কিওলজিক্যাল ভন্ডালিজম আমাদের খোদ বাংলায়। শিক্ষিত সমাজ সব। হ্যাঁ, ও আমায় এই পুঁথির খোঁজ করতে বলেছিল। এর বিদেশের বাণিজ্যের মূল্য নাকি অপরিসীম। আমি ভেবেছিলাম এই টাকায়
ভালো মতো একটা সংসার তৈরি করা যাবে। ও আমায় কথাও দিয়েছিল যে যে এটাই ওর শেষ কাজ, তারপর ও চিরতরের জন্য এই লাইনটা ছেড়ে দেবে। তবে আমি এসব কিছুই জানতে চাইনি, আমি শুধু চাই ও আমাকে অনেকটা ভালোবাসুক, অনেকটা। উফ, কি জাদু করেছে তোকে কে জানে। তোর বাবা অত বড় একজন নামী মানুষ। আচ্ছা একটা কথা, রঘুনাথ সমাদ্দার এই নামে কোনো ক্রিমিনাল তো আমার মনে পড়ছে না। পড়বে না তো, কারণ ওর আসল নাম সুরেশ বর্মন। কথাটা শোনা মাত্রই অভিরাজ চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘদিন ধরে যেই মানুষটাকে সে ধাওয়া করছে, তার সাথেই তার প্রেমিকা তাকে বিশ্বাসঘাতকতা করল। একজন পুরুষের জীবনে এর চেয়ে পরাজয়ের কি আছে? মায়ের কথাটাই শেষমেশ সত্যি হলো বলে অভিরাজের দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। ঐন্দ্রিলা আরো কিছু বলতে যাচ্ছিল, অভিরাজ থামিয়ে দিয়ে বলল, এই কি ব্ল্যাক ফ্লেম? জাস্ট হ্যাঁ কি না বলবি, এক্সট্রা কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ। কথাটা শোনার পর অভিরাজ একটু সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলার সামনে হাঁটু গেড়ে বসল। তার দু চোখ দিয়ে এখন জল গড়িয়ে পড়ছে। ঐন্দ্রিলা নির্বিকার শীতল চাহনিতে দেখছে অভিরাজের দিকে। কি প্ল্যান ছিল আজকের? রাতে সবাই ঘুমে ডলে পড়লেই ওনার ঘর থেকে বইটা চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে যেতিস, তাই তো? বাইরে কাকে বিক্রি করতিস? ক্লায়েন্ট রেডি আছে, আই হোপ। রাশিয়া নাকি ইউএস এর মতো বিগ ক্লায়েন্ট? ঐন্দ্রিলা মুখে কোনো কথা না বলে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। অভিরাজ যেন একের পর এক সন্দেহের বিন্দুগুলো বেশ অনায়াসেই জুড়ে দিচ্ছে। বাড়ি থেকে এত দূরে এসেছে, এত বড় বিশ্বাসঘাতকতা নিতে হবে, সে সেটা আশা করেনি। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। শেষ চেষ্টা করার মতো জিজ্ঞেস করলো, একবার ওই মুখটা মনে পড়েনি? যখন ওর সাথে তুই ছিলি একবারও মনে পড়েনি? আই এম সো সরি অভি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে অভিরাজ নিজের সাইলেন্সার লাগানো বন্দুক থেকে ট্রিগার করে সোজা একটা গুলি নিক্ষেপ করে, আর সেটা এফোর ওফোর করে দেয় ঐন্দ্রিলার কপাল। নিঃশব্দে শান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঐন্দ্রিলা। কাঁদতে কাঁদতে কোনো মতে হাঁটু দিয়ে হেঁটে হেঁটে ঐন্দ্রিলার বুকে মুখ গুজে কাঁদতে থাকে রঘুনাথ তথা ক্রিমিনাল ব্ল্যাক ফ্লেম। বাচ্চা ছেলের মতো তার নাম ধরে ডাকতে থাকে। মুখটা রুমাল দিয়ে বেঁধে রাখা বলে নামটা স্পষ্ট করে উচ্চারণ করতে পারছে না। অভিরাজ উঠে হাঁটতে হাঁটতে গিয়ে ব্রহ্মানন্দ ঠাকুরের পায়ের সামনে গিয়ে ধপাস করে বসে পড়ে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি কিছু ভুল করলাম ঠাকুর? ব্রহ্মানন্দ ঠাকুর কোনো কথার উত্তর না দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। অভিরাজের দুই অশ্রু ভেজা চোখ মাথার উপর গাঢ় নীলচে আকাশের বুকে ভেসে থাকা তারাদের ঝাপসা হয়ে প্রত্যক্ষ করছে। সুরেশ বর্মন তথা ব্ল্যাক ফ্লেম ওরফে রঘুনাথ সমাদ্দার এখনও ঐন্দ্রিলার বুকে মাথা গুজে মুখ চেপে কেঁদে চলেছে। ঐন্দ্রিলার মাথার নিচ থেকে বেরিয়ে আসা কালচে রক্ত তখন এসে ক্ষমা প্রার্থীর মতো ঠেকছে অভিরাজের পায়ে। অভিরাজ আবারও জিজ্ঞেস করল, ওকে কি করব ঠাকুর? অত্যন্ত গম্ভীর এবং স্থির কণ্ঠে ব্রহ্মানন্দ ঠাকুর বললেন, যন্ত্রণা পেতে দাও অভিরাজ। এই যন্ত্রণা সবার। ভুল করে একজন আর ফল ভোগ করে পরিবারের সকলে। আমি শুধু ভাবছি সকালে সত্যিটা অনাদি স্যারকে কি করে বলবো আমি। উত্তরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হেয়ালির মতো কথা বললেন ব্রহ্মানন্দ ঠাকুর। যুধিষ্ঠিরের রথের চাকা মাটি স্পর্শ করতো না, কিন্তু শেষটায় স্পর্শ করেছিল। প্রত্যেকের জীবনের রথের চাকা এক না এক সময় মাটিতে আনতেই হয়। তুমি রথকে মাটিতে স্পর্শ করাও অভিরাজ, মাটিতে স্পর্শ করাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাত প্রায় অনেক হতে চলল। অভিরাজের কানে এলো চাপা কান্নার শব্দ
আর ঝাপসা চোখের সামনে গাঢ় নীলচে আকাশের বুক জুড়ে উজ্জ্বল হয়ে ফুটে উঠল প্রাচীন 7 ঋষির অপূর্ব মেলবন্ধন, সপ্তর্ষিমণ্ডল। কিন্তু নিচের লুব্ধককে দেখা যাচ্ছে না। ঠিক তেমনই অভিরাজের মনে একটা খটকা এলো। সুরেশ কি আদৌ কাঁদছে, নাকি ওটা শুধুই অথ কল্পবিজ্ঞানমের অভ্যন্তরীণ অমরত্বের বাণীর মতোই একটা হোক্স? নিজের ছোট্ট পড়ার ঘরে বসে কে একটা বই পড়ছিলেন অনাদিবাবু। আজ ওনার জন্মদিন। নিজের মেয়েও এই জন্মদিন ভুলে গেলে একজন কখনোই ভুলে না এই জন্মদিনটা। ঘড়ি ধরে ঠিক সকাল 10:30টায় গটগট শব্দ করে ঘরের বাইরে দাঁড়াতেই দরজা রুখে দাঁড়ালো একজন মহিলা। বয়স আন্দাজ ঐন্দ্রিলার মতোই হবে। ওকেও চেনে অভিরাজ। এতদিন পুনেতে একটা আইটি সেক্টরে চলতি করত, এখন কলকাতায় শিফট করে চলে এসেছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে সেও অনাদিবাবুর কাছেই মানুষ হয়েছে। অনাদিবাবুর একমাত্র শালীর মেয়ে, নাম অন্বেষা। আজ হঠাৎ তার পথ আটকে দাঁড়িয়ে বলল, কেন ভিতরে যাচ্ছ? জানোই তো উনি এখন দু চোখে তোমায় সহ্যই করতে পারেন না। জানি, কিন্তু এর মাধ্যমেই একমাত্র উনি আমায় মনে করেন, সেটাও আমি জানি। না, উনি তোমায় রোজ মনে করেন, তবে এখন আর ভালোবেসে মনে করেন না, কষ্ট পেয়ে মনে করেন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, সরো, যেতে দাও। অন্বেষা মনে মনে বলে, উনি যে তোমায় কেন সহ্য করতে পারেন না সেটা তুমি এখনো জানো না অভি। দিদির বিষয়টা উনি সবটাই জেনেছেন। দিদি যে তোমায় ঠকিয়েছে, আর তুমি এত বড় মিথ্যেটা ওনার থেকে লুকিয়েছো। তোমার উপর ওনার এখানেই রাগ। সারা জীবন মানুষটাকে শুধু ভুলই বুঝে গেলে। ভেতরে আসবো স্যার? মুখ তুলে ওকে দেখেই একরকম রেগে লাল হয়ে গেলেন অনাদিবাবু। তিনি প্রায় চিৎকার করতে শুরু করলেন, তুমি কেন এসেছো? তোমায় আমার বাড়ি আসতে বারণ করেছি তো। হরি, হরি, এই চাকরটাও আছে, বারবার ওকে ঢুকতে দেয়। উফ, আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। ওটা আবার কি রাখছো? নিয়ে যাও। তোমার আনা কোনো জিনিস আমি খাবো না। নিয়ে যাও বলছি। এই অনু, মা, তুই ওকে কেন ঢুকতে দিয়েছিস? অভিরাজ কিন্তু নির্বিকার ভঙ্গিতে ভেতরে ঢুকে টেবিলের উপরে টিফিন বক্স রেখে বেরিয়ে আসার সময় মিষ্টি করে হেসে বলল, শুভ জন্মদিন স্যার। উত্তরের কোনো রকম অপেক্ষা না করেই সোজা বাইরে বেরিয়ে এলো সে। ফেরার পথে সেই অকথ্য ভাষায় অপমান কানে আসছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার পথে আবারও অন্বেষা হাসি মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, গালাগালি খেতে ভালো লাগে নাকি? যদি সেটা স্যার দেয় তো। আচ্ছা, চা খেতে যাবি নাকি? অন্বেষা ঘাড় নেড়ে সম্মতি জানালো। নিচের দোকানের থেকে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালিয়ে অভিরাজ মনে করল সেদিনের রাতের কথা। অনাদিবাবুকে সে বলেছিল রঘুনাথ সমাদ্দার ওনার দাদার ঘর থেকে অথক কল্পবিজ্ঞানম চুরি করতে যাচ্ছিল। পেছন পেছন ধাওয়া করে আসছিল অভিরাজ, কিন্তু ওপাশ থেকে অতর্কিতে চলে আসে ঐন্দ্রিলা। সে রঘুনাথকে সামনে থেকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অভিরাজের বন্দুক থেকে একটা গুলি সোজা রঘুনাথের খুলি বরাবর চলে গেছে। রঘুনাথ সেটাকে ডজ করলে সেটা এফুরোফোর করে দেয় ঐন্দ্রিলার কপাল। এই কথা বলেই ঐন্দ্রিলার বাবার সামনে তার মেয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে নিজেকে দোষী সাজিয়েছিল অভিরাজ। সেই থেকেই নিজের প্রিয় ছাত্রকে দুচক্ষে দেখতে পারেন না তিনি। মনে মনে নিজের মেয়ের মৃত্যুর জন্য অভিরাজকেই দায়ী করেন, অথচ তার প্রতিটা কেস ডিটেলে ফলো করেন। এখনও কনস্ট্যান্ট একটা সার্ভিলেন্স করে রাখেন। তবে সামনে এলেই মগজের তেল ফুটতে শুরু করে। তবুও প্রতি বছর এই দিনটায় অভিরাজ আসে আর স্যারের জন্য
ক্ষীর নিয়ে আসে। উল্টো দিকের মানুষটা যে সবটা জানে সেটা কিন্তু অভিরাজ জানে না। তাকে এরকম ভাবুক হয়ে যেতে দেখে অন্বেষা বলে উঠল, আমার একটা অনুরোধ রাখবে অভি? রাখার মতো হলে নিশ্চয়ই রাখবো। আমি পরের বার থেকে এরকম কোনো ঘটনায় তোমার সাথে যেতে চাই। নিয়ে যাবে আমায়? বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করলো অভিরাজ। এই মেয়েটারও যে তাকে পছন্দ সেটাও সে বিলক্ষণ জানে, কিন্তু দ্বিতীয়বার একই ভুল করতে যাচ্ছে না তো? একটু সময় দরকার। হঠাৎ করে এই সিদ্ধান্তে আসা অসম্ভব। একটু ইতস্তত করেই অভিরাজ বলল, ঠিক আছে, দেখছি। অনাদি স্যার তো আমায় আর কিছুই জানাবেন না বলেই মনে হয়। আমি যদি এরকম কোনো কেস পাই আমি তাহলে নিশ্চয়ই জানাবো তোমায়। এবারে চলো ওপরের দৃশ্য দেখে আসি। চায়ের ভাড়া মিটিয়ে দুজনে একটু পরে আবারও উঠে এলো উপরে, তবে নিঃশব্দে। যদিও অভিরাজ জানে তার জন্য কী দৃশ্য অপেক্ষা করে আছে। দরজার আড়াল থেকে সে উকি মেরে দেখল স্যার মনের সুখে নিজের টেবিলে বসে আয়েশ করে সেই ক্ষীর খাচ্ছেন। পেছন থেকে ঐন্দ্রিলার বড় ওয়াল পেন্টিংটা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। অভিরাজের চোখের কোণে অজান্তে কিছুটা জল, আর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটে উঠল। কি বলেছিলে তুমি? এখন দেখছো তো নিজের চোখে? আচ্ছা, সুরেশের কি হলো এরপর? ওকে তো অ্যারেস্ট করেছিল নাকি? উত্তর দিল না অভিরাজ। সেদিন আর সেখানে দাঁড়ায়নি সে। দ্রুত ফিরে এসেছিল নিজের অফিসে। কারোর সাথে কোনো কথোপকথন না করেই সোজা ঢুকে এলো স্পেশাল সেল চেম্বার এরিয়াতে। এই জায়গাটা খুবই অন্ধকার, ন্যূনতম আলোর ব্যবস্থা পর্যন্ত করা নেই। নিস্তব্ধ অংশের মধ্যে দিয়ে গটগট করে জুতোর শব্দ প্রতিধ্বনিত হলো। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো সেল নম্বর 111-র সামনে। ভেতরে তখন দুটো প্রাণী অন্ধকারে চাদর মুড়ু দিয়ে ঘুমোচ্ছিল। তাকে আসতে দেখে দুজনে প্রায় হামলে পড়ে সেল থেকে হাত বাড়িয়ে তাকে কাকুতি মিনতি করতে শুরু করলো। তাদের যেন একটু খাবার দেওয়া হয়। গত 2 বছরে একটুও ভালো করে স্বাভাবিক খাবারটুকুও দেওয়া হয়নি তাদের। সেলের মেঝেতে আরশোলা আর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে কলার খোসা, প্লাস্টিক, মাছের কাঁটা, আরও অন্যান্য উচ্ছিষ্ট খাবার। চেহারা ভেঙে কঙ্কালসার হয়ে গেছে, চুল উড়োঝুড়ো হয়ে গেছে, চোখ ভেতরের দিকে ঢুকে গেছে, জিভ শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরের চামড়া সব পাতলা স্তরের মতো হয়ে গেছে। এককালীন বাঘা বাঘা দুজনের কাউকেই চেনা যাচ্ছে না। অভিরাজ একটা সিগারেট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলো, কি কেমন আছো মানিকজোর? রাধু মশাই, সুরেশ বাবু, সব কুশল মঙ্গল তো? শেষ হলো লেখক অর্ণব ঘোষের কলমে অভিরাজ সিরিজের গল্প কল্প শৃঙ্গের সন্ধানে। আজকের গল্পের গল্পপাঠে ছিলাম আমি সৌভিক। অভিরাজের চরিত্রে দীপ্ত, ঐন্দ্রিলার চরিত্রে মৌপিয়া, অনাদিবাবুর চরিত্রে রমাকান্ত, পূর্ণিমা দেবীর চরিত্রে পূজা, ব্ল্যাক ফ্লেমের চরিত্রে পার্থ, রাদুর চরিত্রে দিব্যেন্দু, ব্রহ্মানন্দ মিশ্রর চরিত্রে কুমারজিৎ, ত্রিলোকনাথ ঠাকুরের চরিত্রে সৌমদীপ, দাঞ্জু এবং ডক্টর রমেন্দ্রর চরিত্রে আমি সৌভিক, বিশ্বনাথ শাস্ত্রীর চরিত্রে আর্য, অন্বেষার চরিত্রে অদ্রিজা। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো অভিরাজ সিরিজের গল্প কল্প শৃঙ্গের সন্ধানে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে
আমাদের সাহায্য করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।